আচ্ছা আমি okay. So thank you so much and good morning again to everybody and welcome to this class. তোমাদেরকে অনেক অনেক বেশি মিস করি, তোমরাও আমাকে মিস করো। আর হচ্ছে যে আমার কাছে মনে হয় যে কতদিন কত বছর ধরে ফোকাসে ক্লাস নিইনি, দীর্ঘ 14 দিন পরে তোমাদের সামনে এসেছি আর কি। আশা করি আগামী শনিবারও তোমাদের সাথে দেখা হবে। আগামী শনিবার তোমাদের ক্লাস নিব ইনশাআল্লাহ, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর গত শনিবার আমি একটু কক্সবাজার ছিলাম। কক্সবাজারে কেন গিয়েছিলাম তোমরা বুঝতেই পারছো, কোনোভাবেই সময় বের হচ্ছিল না। তো অনেক জোর জার করে একটা সময় বের করে গত শনিবার আমি একটু কক্সবাজার গিয়েছিলাম ঘুরতে আর কি। ঘোরাটাও খুবই দরকার, অনেকের হক আছে, সবার হকটা আদায় করতে হয় আর কি। আর আমি যখনই সময় পাই তখনই তোমাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো লেকচার 7 পড়াবো আজকে তোমাদের। লেকচার 7 এ তোমাদের টপিকস হচ্ছে ডিগ্রি ট্রান্সফরমেশন আউট। আমি তোমাদেরকে বলেছিলাম যে 4টা টপিকস হচ্ছে তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভয়েস, ন্যারেশন এবং ডিগ্রি অফ ট্রান্সফরমেশন। এই 4টা হচ্ছে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট টপিকস। ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ট্রান্সফরমেশন। ভয়েস এবং ন্যারেশন আমাদের ইতিমধ্যে পড়ানো শেষ হয়ে গেছে। এখন আমরা আজকে তোমাদেরকে ডিগ্রি আর ট্রান্সফরমেশন পড়াবো। চলো আমরা সরাসরি ডিগ্রিতে ঢুকে যাই। ডিগ্রিকে আমরা বলে থাকি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর কম্পারিজন। কম্পারিজন শব্দের অর্থ হচ্ছে তুলনা। সো ডিগ্রিকে আমরা বলে থাকি যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তুলনা। এই তুলনাটা অনেক ধরনের হতে পারে, সেটা আমরা তোমাদেরকে এখন দেখাবো। সেটা হচ্ছে, তাহলে ডিগ্রিকে আমরা সংক্ষেপে বলবো তুলনা। যদি দুইজনের মধ্যে তুলনা হয়, দুইজনের মধ্যে, সেটাকে আমরা বলি কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি বলি। যদি 2+ জনের মধ্যে তুলনা হয় সেটাকে আমরা বলি সুপারলেটিভ। সেটাকে আমরা কি বলি? সুপারলেটিভ বলি। তাহলে 2 জনের মধ্যে তুলনা হলে কম্পারেটিভ ডিগ্রি, 2+ জনের মধ্যে তুলনা হলে সুপারলেটিভ ডিগ্রি আমরা বলি। আর যদি দুজনের মধ্যে সমান তুলনা হয়, সমান তুলনা, সেটাকে আমরা বলি পজিটিভ, পজিটিভ ডিগ্রি বলি সেটাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 ধরনের কম্পারিজন বা তুলনা হতে পারে। একটা হচ্ছে 2 জনের মধ্যে কম্পারেটিভ ডিগ্রি, 2 এর অধিক বা অনেকের মধ্যে হলে সুপারলেটিভ ডিগ্রি। আর 2 জনের মধ্যে যদি সমান কিছু বোঝানো হয়, যে 2 জনাই সমান গুণাবলীতে গুণিত, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো পজিটিভ ডিগ্রি। এই কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিকে বলা হয় আনইকুয়াল কম্পারিজন। আনইকুয়াল কম্পারিজন, এটাকে বাংলায় বলে অসম তুলনা। অসম তুলনা। আর পজিটিভকে বলা হয় ইকুয়াল কম্পারিজন। ইকুয়াল কম্পারিজন, এটা সমান তুলনা। ওকে, সো এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে, আবার বলি শুরু থেকে, যে ডিগ্রি মানে হচ্ছে তুলনা করা। তুলনাটা 2 জনের মধ্যে হতে পারে, যেটাকে আমরা বলি কম্পারেটিভ ডিগ্রি। 2 এর অধিক বা অনেকের মধ্যে হতে পারে, সেটাকে আমরা বলি সুপারলেটিভ ডিগ্রি। আর 2 জনকে সমান বোঝানো হলে যে তুমিও যতটুকু ভালো আমিও ততটুকু ভালো, তুমি যতটুকু খারাপ আমি ততটুকু খারাপ,
তুমি যতটুকু শোনা আমিও ততটুকু শোনা, তুমি যতটুকু মধু আমিও ততটুকু মধু, এই দুইজনের মধ্যে যদি ইকুয়ালিটি বোঝানো হয় সেটাকে আমরা বলি পজিটিভ ডিগ্রি, এবং এই পজিটিভ ডিগ্রিকে বলা হয় ইকুয়াল কম্পারিজন, আর কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিকে বলা হয় আনইকুয়াল কম্পারিজন, বাংলায় বলে অসম তুলনা। অনেকেই ম্যাডাম নিয়ে কোশ্চেন করেছে, তোমাদের ম্যাডাম আলহামদুলিল্লাহ ভালো আছে, আরো ভালো থাকুক, দোয়া কইরো। আচ্ছা, আমরা এখন কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভে আমরা যেতে পারি সেটা তোমাদেরকে একটু আলোচনা করব। তার আগে তোমাদেরকে আমি বলবো যে তোমরা সিলেবাল বলতে কি বোঝো? সিলেবালের বাংলা হচ্ছে অক্ষর। লেটার এবং সিলেবাল এক নয়, বর্ণ এবং অক্ষর কিন্তু এক নয়। এই সিলেবাল মানে হলো আমরা উচ্চারণ করার সময় যতটুকু আমি সেটাকে বলা হয় সিলেবাল, বাংলায় বলা হয় অক্ষর। তো সিলেবাল আর লেটারের মধ্যে পার্থক্য আছে, যেমন PEN পেন, এটাকে লেটার হচ্ছে তিনটা এবং সিলেবাল হচ্ছে একটা। অর্থাৎ উচ্চারণে আমরা যতটুকু বিরতি নিই, যতটুকু জায়গায় থামি সেটাকে বলা হয় সিলেবাল, বাংলায় বলা হয় অক্ষর। পেন পেন পেন, আমরা কোথাও বিরতি নিচ্ছি না, একসাথে বলে দিচ্ছি পেন, এটাকে বলা হয় সিলেবাল। তাহলে পেন শব্দের মধ্যে সিলেবাল হচ্ছে একটা, লেটার হচ্ছে তিনটা, পি একটা লেটার, ই একটা লেটার, এন একটা লেটার। আমরা যদি বলি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, আমরা তিন জায়গায় বিরতি নিচ্ছি। ইম্পর্টেন্ট শব্দের মধ্যে লেটার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা লেটার। আবার সিলেবাল কয়টা বলো তো তোমরা একটু? অক্ষর কয়টা, সিলেবাল কয়টা? ইম্পর্টেন্টে ইম্পর্টেন্ট আমরা তিন জায়গায় থামি, ইম্পর্টেন্ট, এখানে তিন সিলেবাল আছে। কয় সিলেবাল আছে? তিন সিলেবাল আছে। ফার্স্ট 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 ফার্স্ট, এখানে সিলেবাল কয়টা বলো তো? ফার্স্ট, ফার্স্টে সিলেবাল একটা। ফার্স্ট ফার্স্ট ফাস্ট, এরকম থামি না কিন্তু আমরা। ফার্স্ট স্মল স্মল, এখানে সিলেবাল কয়টা? স্মল, স্মলের সিলেবাল কয়টা? দুইটা, স্মল স্মল, কিন্তু ফার্স্ট কিন্তু একবার উচ্চারণ হয়ে যাচ্ছে। ওকে, আশা করি তোমরা সিলেবাল বা অক্ষরের ধারণাটা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদেরকে দেখাবো যে যদি সিলেবাল হয় একটা অথবা দুইটা তাহলে কম্পারেটিভে যোগ করতে হয় ইয়ার, আর সুপারলেটিভে যোগ করতে হয় ইএসটি। প্রিয় শিক্ষার্থীরা, আবার আমি তোমাদেরকে বলছি যে যদি পজিটিভ ডিগ্রির যে শব্দটা, সেই শব্দের মধ্যে যদি সিলেবাল থাকে একটা অথবা দুইটা, তাহলে কম্পারেটিভ করার জন্য শব্দের শেষে ইআর যোগ করতে হবে, সুপারলেটিভ করার জন্য শব্দের শেষে ইএসটি যোগ করতে হয়, আর কোনো উপায় নাই। আমি যদি বলি কি স্মল, এখানে সিলেবাল কয়টা? দুইটা, তাহলে কম্পারেটিভ করার জন্য আমাদেরকে যোগ করতে হবে ইয়ার, এবং সুপারলেটিভের জন্য আমাদেরকে যোগ করতে হবে ইএসটি। ফার্স্ট ফার্স্ট একটা সিলেবাল, তাহলে এইটা স্মল, দুইটা আসে, ফার্স্ট একটা, তাহলে আমাদেরকে কম্পারেটিভ করার জন্য আমাদেরকে লিখতে হবে ফার্স্টার, সুপারলেটিভে লিখতে হবে ফার্স্টেস্ট, ফার্স্টার এবং ফার্স্টেস্ট, ফার্স্টার ফার্স্টেস্ট, ফার্স্টার ফার্স্টেস্ট। ওকে, এখন যদি সিলেবাল হয়ে যায়, সিলেবালটা যদি হয়ে যায় 2+, দুইটার বেশি, তাহলে নিয়ম কি? শুরুতে হচ্ছে দুইটার বেশি যদি সিলেবাল হয় সেক্ষেত্রে কম্পারেটিভ করার জন্য মোর দিতে হবে, আর সুপারলেটিভ করার জন্য দিতে হবে মোস্ট। তাহলে ভালো করে খেয়াল করো যে একটা বা দুইটা সিলেবাল হলে ইয়ার এবং ইএসটি যোগ করে এটাকে ধরে কম্পারেটিভ করতে হবে। বাট দুইয়ের বেশি যদি সিলেবাল হয় সেক্ষেত্রে মোর অথবা মোস্ট যোগ করতে হবে। যেমন ট্যালেন্টেড, ট্যালেন্টেড, এখানে সিলেবাল কয়টা? তিনটা, ট্যালেন্টেড 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 তিনটা,
সো আমরা এটাকে কম্পারেটিভ করব মোর ট্যালেন্টেড, সুপারলেটিভ করব মোস্ট ট্যালেন্টেড। এই হচ্ছে আমাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার দুইটা কমন নিয়ম। আর কিছু আছে নিপাতনের সিদ্ধ। নিপাতনের সিদ্ধ মানে নিয়ম মানে না, তোমাদেরকে মুখস্থ করতে হয়। তোমরা যখন সন্ধি করো, তোমরা যখন নত্য সত্য বিধান করো, তখন তোমাদেরকে অনেক কিছু রুলস এর বাইরে থেকে অ্যাজ ইউজুয়াল হয় তোমাদেরকে মুখস্থ করতে হয়। যেমন তোমরা ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে নিপাতনের সিদ্ধগুলো মুখস্থ করো যে পতঞ্জলি ও মনীষা আশ্চর্য হয়ে পরস্পরের দিকে তাকায়, তারা সেই তস্করকে চিনে ফেলে গত বৃহস্পতিবার 16 কিংবা 11 জন মিলে দুলকের গোষ্পদ বনস্পতি এরা ধ্বংস করেছিল। এগুলো হলো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আবার একইভাবে তোমরা নিপাতনের সিদ্ধ স্বর সন্ধিগুলো মুখস্থ করে থাকো যে কুলটা নদীর প্রয়োজন ও অন্যান্য জনদের সাথে নিয়ে গবাক্ষে বসে মার্তণ্ডকে দেখছে, অন্যদিকে শুদ্ধোদন অক্ষহীনের সাহায্যে স্বৈরাচারী ভাবে বিমবস্ত্র নারীকে অপহরণ করতে যাচ্ছে। স্বৈরানীর রক্তষ্ট প্রেষণে অতিষ্ঠ হয়ে গবেশ্বর ও অন্যান্য গবাস্তিরা সীমান্ত দিয়ে সারঙ্গে চলে গেল। এগুলোকে বলা হয় নিপাতনের সিদ্ধ ও সরসন্ধি। একইভাবে তোমরা যখন নত্য অথবা সত্য বিধান পড়ো, তখন রুলস এর বাইরে কিছু মুখস্থ করতে হয়। চাণক্য মাণিক্য গুণ বাণিজ্য লবণ বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ সবিত মণি স্থলে গুণ পূর্ণ বেণী গৌণ পূর্ণ ভানপন শান, এগুলো মুখস্থ করো। আবার সত্য বিধানে মুখস্থ করো আশার আভাস অভিলাষ পাষাণ পাষণ্ড ভাষা ভাষ্য ভাষণ সরিষা মানুষ মুশিক, এগুলো তোমরা মুখস্থ করো। একইভাবে তোমাদেরকে আমি বলবো যে রুলস দুটা তোমাদেরকে দিয়েছি, এই রুলস এর বাইরে তোমাদেরকে কিছু মুখস্থ করতে হবে, সেগুলো নিপাতনের সিদ্ধ বলে আমরা নিপাতনের সিদ্ধ। যেমন গুড হওয়া উচিত ছিল কি, হওয়া উচিত ছিল গুড গুডার গুডুস্ট গুডুস্ট, কিন্তু গুড গুডার গুডেস্ট কিন্তু হয় না, এটা নিপাতনের সিদ্ধ বেয়ারা নিয়ম কিন্তু মানে না। তো এটা আমরা নিপাতনের সিদ্ধ করব, গুড গুডার গুডেস্ট না দিয়ে আমরা লিখে দিব গুড বেটার বেস্ট। একইভাবে ব্যাড ব্যাড ব্যাডার ব্যাডেস্ট, ব্যাড ব্যাডার ব্যাডেস্ট আমরা দিই না, ব্যাড ওর্স আমরা লিখি ওর্স্ট। আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছে কিভাবে হয়েছে আমি জানি না, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সেটা হচ্ছে আমাদের লেকচার শিটে যে চার্টটা তোমাদেরকে দেওয়া হয়েছে নিপাতনের সিদ্ধের, সেই চার্টটা উল্টে গেছে। উল্টে গেছে বলতে হচ্ছে গুডের জায়গায় ব্যাড চলে আসছে, মানে কেমন ভাবে জানো টেবিলটা একটু এলোমেলো হয়ে গেছে। সো তোমরা একটু নিজ দায়িত্বে টেবিলটা ঠিক করে নেবে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে কেন এটা এভাবে হলো, আমি এটা আসলে বুঝতে পারতেছি না। হয়তো কোনো একটা টেকনোলজিক্যাল কারণে বা যেভাবেই হোক, একটা কমান্ডের কারণে হোক, যেভাবেই হোক এই টেবিলটা একটু এলোমেলো হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নিবা। এরপর আমি তোমাদেরকে বলবো যে ডিগ্রি করার পূর্ব শর্ত, ডিগ্রি করার পূর্ব শর্ত। ওকে, সো ডিগ্রি করার জন্য তোমাদেরকে কিছু পূর্ব শর্ত মেনটেন করতে হবে, সেগুলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। নাও আই এম ভেরি মাচ হট, মানে আমার খুব গরম লাগতেছে, এজন্য আমি হুডি গুডি মনে করে খুলে ফেলেছি, এতে মাইন্ড করার কিছু নেই। ওকে, 1 নম্বর শর্ত হচ্ছে তোমাকে ব্যক্তির সাথে ব্যক্তি এবং বস্তুর সাথে বস্তু, এই বস্তুর মধ্যে আমরা ইতর প্রাণী ফেলে দিচ্ছি। ইতর প্রাণী, আমরা ইতর প্রাণীকে বস্তুর কাতারে ফেলে দিচ্ছি, কারণ আমরা আপাতত দুই ভাগে পৃথিবীর মাখলুকাতকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, সেটা হচ্ছে ব্যক্তি আর একটা বস্তু। অর্থাৎ গরু ছাগল হাঁস মুরগি কুত্তা বিলাই এগুলোকে আমরা আপাতত বস্তুর কাতারে ফেলে দিই, ব্যক্তির কাতারে নিতে পারি না।
সো ব্যক্তির সাথে ব্যক্তির কম্পারিজন করতে হবে, বস্তুর সাথে বস্তুর কম্পারিজন করতে হবে, বস্তুর সাথে ব্যক্তির আর ব্যক্তির সাথে বস্তুর কম্পারিজন করা যাবে না, এটা মাথায় রাখবা। যখন আমি যদি বলি যে মাই ডগ ইজ স্মার্টার দেন ইউ, এই বাক্যের মধ্যে স্ট্রাকচারগত কোনো ভুল নেই। ভুল কোন জায়গায় সেটা হচ্ছে আমি এখানে বলছি যে মাই ডগ ইজ স্মার্টার দেন ইউ। তুমি ব্যক্তির থেকে আমার কুত্তা অনেক বেশি স্মার্ট, তুমি যতটুকু না স্মার্ট আমার কুত্তা তার থেকে অনেক অনেক বেশি স্মার্ট। এই বাক্যের মধ্যে ব্যাকরণগত স্ট্রাকচারগত কোনো ভুল খুঁজে পাওয়া যায় না। ভুল যেটা হয় সেটা হচ্ছে কুত্তার সাথে একটা মানুষের কম্পারিজন হয়ে গিয়েছে, এটাকে আমি বলছি যে এটা করা যাবে না। হয় তোমাকে কুত্তার সাথে কুত্তা নাকি না হয় মানুষের সাথে মানুষের কম্পারিজন করতে হবে। তাহলে তুমি কি করবা, হয় দুই পাশে কুত্তা দিয়ে দাও, না হলে দুই পাশে মানুষ দিয়ে দাও। তবে বর্তমানে মানুষের থেকে কুত্তা কিন্তু অনেক বেশি মডেস্ট এবং ভালো, কুত্তার দ্বারা কারো খুব বেশি অপকার বা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না, কিন্তু মানুষ কিন্তু মানুষের জন্য কালো সাপ হয়ে দাঁড়াচ্ছে। So my dog is smarter than you. তাহলে আমার কুত্তা তোমার থেকে অনেক বেশি স্মার্ট। তাহলে তুমি ঠিক করবা কিভাবে? ঠিক করবা হয় তুমি দুপাশে ব্যক্তি দিবা, নাহলে দুপাশে ব্যক্তির বাইরে কিছু দিয়ে দিবা। তো আমি যদি এখানে ইউ রাখি তাহলে কিন্তু তুমি হি করে দিতে পারো। তাহলে কি হয়ে যায়, হি ইজ স্মার্টার দেন ইউ, সে তোমার থেকে অনেক বেশি স্মার্ট। হি ইজ স্মার্টার দেন ইউ। অথবা তুমি যদি মনে করো যে না ব্যক্তি না ব্যক্তি না, আমি কুত্তা কুত্তাই মিল করব, তাহলে তুমি এখানে মাই ডগ রাখবা। সেক্ষেত্রে তোমাকে এখানে দিতে হবে মাই ডগ ইজ স্মার্টার দেন ইওর ডগ, দেন ইওর ডগ, এটা দিতে হবে। তাহলে বাংলা অর্থ হবে যে মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইওর ডগ, আমার কুত্তা তোমার কুত্তার থেকে অনেক বেশি স্মার্ট, আমার কুত্তা তোমার কুত্তার থেকে অনেক বেশি স্মার্ট। তো মাই ডগ, এখানে ডগ আছে, আমার এখানে ইওর ডগ, ডগ দুইবার চলে আসে। ব্যাকরণ বিদ্যা বলতেছে নাউন যেন দুইবার না হয়, নাউন যেন দুইবার না ইউজ করা হয়, সেজন্য প্রোনাউনকে সৃষ্টি করা হয়েছে। তুমি যদি প্রোনাউনটাকে অ্যাভয়েড করে ল্যাং মেরে পাশ কাটিয়ে বারবার নাউন ব্যবহার করতে থাকো, তাহলে প্রোনাউন রাগে ক্ষোভে দুঃখে সুইসাইড করবে। এজন্য প্রোনাউন বলে দিয়েছে যে আমি যেহেতু বেঁচে আছি, প্রোনাউন নাউনকে দুইবার ইউজ করা যাবে না, একবার ইউজ করতে হবে নাউন। সো মাই ডগ, এখানে ডগ যেহেতু দিয়েছে এখানে ইওর ডগ লেখা যাবে না। সো ইওর ডগ এর পরিবর্তে তোমাকে প্রোনাউন লিখতে হবে ইয়োরস। কি লিখতে হবে? ইয়োরস। এই ইয়োরস মানে হচ্ছে ইওর ডগ। ঠিক আছে মামা, কি বলতে চাচ্ছি বুঝছো? আবে হালাই কয় কি বুঝছাও? সো মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইওর ডগ, এই ইওর ডগ এর পরিবর্তে প্রোনাউন দিতে হবে ইয়োরস। ইয়োরস মানে হচ্ছে ইওর ডগ। শোনো, আমার কুত্তা কিন্তু তোমাদের কুত্তার থেকে অনেক বেশি মুশফিকুর। তুমি একটা কোশ্চেন করতেছো আমাকে বারবার বারবার করে, বা সঙ্গত কারণে বিভিন্ন টেকনোলজিক্যাল কারণে তোমার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। আমি তোমার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আগামী শনিবারে দিব। যাও, তোমার তুমি প্রশ্ন করলেও দিব, না করলেও দিব। সো আগামী শনিবারে তোমার প্রশ্নের উত্তর সবাই পাবে। সো মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইউ, ইয়োরস, অথবা হি ইজ স্মার্টার দ্যান ইউ, এভাবে লিখতে হবে। এখন যে এক কুত্তা, আমার কুত্তা তোমার কুত্তার থেকে স্মার্ট কেন? কারণ আমার সাথে থাকে, আমার লেকচার শোনে, আমার সাথে থাকতে থাকতে আমার লেকচার শুনতে শুনতে আমার কুত্তা আমার মতো আমার লেকচার দেওয়া শুরু করে। আমার কুত্তা ক্লাস নিতে পারে, আমার কুত্তা ল্যাপটপ চালাতে পারে, আমার কুত্তা হচ্ছে টাইপ করতে পারে, মেইল করতে পারে, অনেক কিছু করতে পারে, কোনো সমস্যা না। সে আমার সাথে থাকতে থাকতে আমার মতো হয়ে গেছে। অর্থাৎ সঙ্গ দোষে লোহা ভাসে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখন আমি তোমাদেরকে একটা গল্প বলছি, সেটা হচ্ছে যে আইনস্টাইনের একটা গল্প তোমাদেরকে বলবো। আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব বা ই ইজিক্যাল টু এমসি স্কয়ার দেওয়ার জন্য বিখ্যাত। তোমরা খুব মনোযোগ দিয়ে গল্পটা শোনো, আমি তোমাদের মাঝে মাঝে জিজ্ঞেস করবো। এই আইনস্টাইন যখন আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করলো, তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাকে দাওয়াত দিত আর বলতো যে তুমি তোমার আপেক্ষিক তত্ত্বটা আমাদেরকে ব্যাখ্যা করে শোনাও। আইনস্টাইন প্রত্যেকটা জায়গায় যে
সে আপেক্ষিক তত্ত্ব একইভাবে একই অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করত, আর যেখানেই যাইতো তার ড্রাইভারকে সাথে নিয়ে যেত। তো আইনস্টাইনের জন্য মঞ্চে একটা জায়গা ছিল, আর ড্রাইভারের জন্য বাইরে একটা জায়গা ছিল। তো এরকম 100-150 জায়গায় যে সে তার আপেক্ষিক তত্ত্ব বিশ্লেষণ করেছে, প্রত্যেক জায়গায় ড্রাইভারকে নিয়ে গিয়েছে। এই 100-150 বার এই ড্রাইভারের কাছ থেকে শুনতে শুনতে 100-150 বার শুনতে শুনতে ড্রাইভারের মুখস্থ হয়ে গিয়েছে। তো ড্রাইভার একদিন বললো, স্যার আপনি যেভাবে বলেন আমি হুবহু মুখস্থ বলতে পারবো। তো আইনস্টাইন বললো, তো বলো। তো ঠিক একই ভাবে হুবহু যেভাবে যে অঙ্গভঙ্গিতে আইনস্টাইন এই ব্যাখ্যা করে সেভাবে কিন্তু ওই ড্রাইভার করে দিয়েছে। তো আইনস্টাইন ভাবলো এখন থেকে তার কষ্ট কম হবে, যে কোনো জায়গায় গেলে আইনস্টাইন ড্রাইভার সাজবে এবং ড্রাইভারকে আইনস্টাইন সাজিয়ে মঞ্চে উঠিয়ে দেবে। তখন তার এরকম টেকনোলজির যুগ ছিল না, ছবি ছিল না, কেউ কাউকে চিনত না, পরিচয় দিলে চিনত। তো একটা অনুষ্ঠানে এরকম আইনস্টাইনের ডাক পড়েছে, সেখানে সে নিজের ড্রাইভার সেজে ড্রাইভারের আসনে বসে আইনস্টাইন তার ড্রাইভারকে আইনস্টাইন সাজিয়ে মঞ্চে উঠিয়ে দিয়েছে। দেওয়ার পরে আইনস্টাইন ভয় পাচ্ছে, যদি কোনোভাবে একটু গুলিয়ে ফেলে, আমার সামনে বলা আর বিভিন্ন বিজ্ঞানীদের সামনে বলা এক নয়, যদি মঞ্চে যে গুলিয়ে ফেলে তাহলে আইনস্টাইন নাম একদম বদনাম হয়ে যাবে, তার মান সম্মান ধুলাই মিশে যাবে। তো অনেক টেনশন আইনস্টাইনের মাথায় যে কি করে না করে। তো ড্রাইভার খুব সুন্দরভাবে যেভাবে আইনস্টাইন বলে সেভাবে ডেলিভারি দিয়ে দিয়েছে, খুব সুন্দর চমৎকার ভাবে। আইনস্টাইন তো ব্যাপক খুশি যে না, এখন থেকে ধারাবাহিক ভাবে একে দিয়ে কাজে লাগানো যাবে, আমার আর কথা খরচ করতে হবে না। বাট যখন বক্তব্য দেওয়া শেষ, ব্যাখ্যা করা শেষ, সবাই হাততালি দিল, অনুষ্ঠান শেষ। আইনস্টাইন খুশি, কিন্তু ঝামেলা হলো হঠাৎ করে একজন হাত তুলতেছে, স্যার আমার একটা আই হ্যাভ এ কোশ্চেন, আমার একটা কোশ্চেন আছে। এই হাত তোলা দেখে কোশ্চেন করার কথা শুনে আইনস্টাইনের বুকের ভিতরে ধুপ করে উঠছে, কারণ ইতিপূর্বে সবসময় বক্তব্য শেষ, প্রোগ্রাম শেষ হয়ে যেত, কেউ কোশ্চেন করতো না। এখন কোশ্চেন যখন করবে, এই ড্রাইভার তার কোশ্চেনের উত্তর দিতে পারবে না, তখন সে মুখস্থ বলছে। এটা চিন্তা করে আইনস্টাইনের মনে হলো যে সুইসাইড করে ফেলে, কারণ কিছুক্ষণ পরে কি ঘটবে, অনেকে প্রশ্ন করবে, ড্রাইভার উত্তর দিতে পারবে না, বা দিলেও ভুলভাল কিছু বলবে, সবাই বলবে যে এটা ফাউল, কিছু জিনিস মুখস্থ করে আমাদের সামনে বলেছে, আসলে কিছুই বোঝে না, জানে না, কালকের পত্রিকায় খবর ছাপা হবে আইনস্টাইন ভণ্ড। তো ওই দৃশ্য দেখার আগে সুইসাইড করে মরে যাওয়া অনেক ভালো। আইনস্টাইন ভাবতেছে কাছে কিছু থাকলে সুইসাইড করতাম। তখন সে একটা আসার জায়গা পাচ্ছে, সেটা হচ্ছে তার ড্রাইভার যেহেতু অনেক বেশি চালাক, সে আইনস্টাইনকে বাঁচাই দিবে। বাঁচার একটা মাত্র পথ আছে, সেটা কি, ড্রাইভার বলবে যে আজকে আমার মাথায় ব্যথা বা হঠাৎ করে অসুস্থ ফিল করতেছি, আমি আর একদিন এসে তোমাদের প্রশ্নের উত্তর নেব। এইভাবে যেভাবেই হোক একটা কাটিয়ে দিলে হয়তোবা আইনস্টাইন বেঁচে যাবে। সে ভাবলো ড্রাইভার এরকম কিছু করবে। বাট আইনস্টাইনকে অবাক করে যে ড্রাইভার বললো অবশ্যই কোশ্চেন করা উচিত, যে কোনো কিছু কোশ্চেন করলে তার কনসেপ্টটা ক্লিয়ার হয়, তোমরা অবশ্যই কোশ্চেন করবো, আমি উত্তর দিব। এইটা শোনার পরে তোমরা চিন্তা করো আইনস্টাইনের অবস্থা এখন কি। আইনস্টাইন তো মনে করো যে বাঁচার যেটুকু হয়েছিল সেটুকু চলে গেছে, এখন তার দম বন্ধ হয়ে আসে। এরপরে ড্রাইভার বলা শুরু করছে, শোনো তোমাদেরকে একটা কথা বলেছি, যারা তোমরা কোশ্চেন করবা তারা সহজ কোশ্চেন করবো না, অনেক কঠিন কঠিন জটিল জটিল কোশ্চেন করবো, কারণ আমি আইনস্টাইন পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞানী, আমার কাছে সহজ কোশ্চেন করবো না, আমার মাথা কিন্তু গরম হয়ে যাবে। তাই ওকে, সবাই কোশ্চেন করো, তোমরা কাজ করো, তোমরা খাতায় কোশ্চেনটা লেখো, লিখে আমার কাছে জমা দাও, আমি সিরিয়াল বাই সিরিয়াল উত্তর দেবো। তো এগুলো শোনার পরে আইনস্টাইনের ভিতরে কি হচ্ছে বুঝতেই তোমরা পাচ্ছ। সবাই কোশ্চেন করলো, কোশ্চেন গুলোর এরকম 5 কোশ্চেন জমা দেওয়ার হাতে হলো। এরপরে সে বললো আর কারো কোশ্চেন নেওয়া হবে না, এখন আমি কোশ্চেনের উত্তর দেওয়া শুরু করছি, সবাই উত্তর নেওয়া শুরু করো, উত্তর নেওয়া শুরু করো। এটা শোনার পরে চিন্তা করো আইনস্টাইনের কি অবস্থা। পরে সে একটা করে কোশ্চেন দেখে আর উত্তর দেয় না, একটা কোশ্চেন দেখে উত্তর দেয় না, এরকম 8-10টা কোশ্চেন দেখার পরে সে খুব মুখ টুক খুব গম্ভীর করে বলতেছে যে তোমরা আমার সাথে কি ফাজলামি করো। তো উপস্থিত সবাই বললো স্যার কোনো ভুল করে ফেলেছি। তো বললো যে তোমাদেরকে আমি আগেই ডিরেকশন দিয়েছি, নির্দেশনা দিয়েছি যে আইনস্টাইনকে কোশ্চেন করতে হবে, জটিল জটিল কঠিন কঠিন কোশ্চেন করতে হবে, কঠিন কোশ্চেন। তোমরা কি করছো এটা, তোমরা আমাকে কি কি মনে করছো, আমাকে তোমরা সস্তা বিজ্ঞানী মনে করছো, এত সহজ কোশ্চেন আমার সাথে কি যায়। আরে বাবা, তোমরা যে সহজ কোশ্চেন করছো, কোশ্চেন দেখে আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে তোমাদের এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমারও লাগবে না, আমার ড্রাইভার উত্তর দিতে পারবে। এই ড্রাইভার এদিকে আসো তো। আইনস্টাইনকে ডাক দিল, আইনস্টাইন ওইটা আসলো। আসার পর আইনস্টাইনের পিঠে দুটো থাপ্পড় দিয়ে বলে, শোনো তুমি উত্তর দেওয়া শুরু করো, এত সহজ কোশ্চেন আমার মনে হচ্ছে যে তুমিই যথেষ্ট, আমার লাগবে না, তারপর আমি পাশে দাঁড়িয়ে থাকতেছি, যদি কোনোটা তুমি উত্তর দিতে না পারো তাহলে সেইটা আমার কাছে পাস করে দিব, ওইটা আমি উত্তর দিয়ে দিব, ব্যাখ্যা করে দিব, দেখো শুরু করো।
পরে আইনস্টাইন সবগুলো ধরে খুব সুন্দরভাবে উত্তর দিল, ব্যাখ্যা করে দিল। উপস্থিত সবাই বললো, রে বাপরে, ড্রাইভার যদি এইরকম জ্ঞানী হয় তাহলে আইনস্টাইন না জানি কত জ্ঞানী। ওকে, আচ্ছা, সো আমি এটা মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইয়োরস এর একটা গল্প তোমাদেরকে বললাম, বুদ্ধির গল্প। 2 নম্বর যে বিষয়টা তোমরা মাথায় রাখবা সেটা হচ্ছে, যখন তোমরা ব্যক্তির সাথে ব্যক্তির কম্পারিজন করবা তখন তোমরা কি করবা, তখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে ব্যক্তি টু ব্যক্তি কম্পারিজন করলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম দিবা, আর বস্তু টু বস্তু কম্পারিজন করলে প্রোনাউনের পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, পজেসিভ প্রোনাউন ফর্ম দিবা। আবার বলি যে ব্যক্তির সাথে ব্যক্তির কম্পারিজন করলে তোমরা সাবজেক্টিভ ফর্ম দিবা, আর ব্যক্তি ছাড়া অন্য কিছুর মধ্যে কম্পারিজন হলে পজেসিভ প্রোনাউন ফর্ম দিবা। আচ্ছা, এরপরে আমি তাহলে হি ইজ faster than dash, বলো উত্তর কি হবে? দেখো, তোমরা যেটা করো আমি বারবার দেখি সেটা হচ্ছে তোমরা হি ইজ ফাস্টার দ্যান মি সবসময় মি লেখো, সবসময় কি লেখো? মি লেখো। বাট তোমাদেরকে বলে দিলাম সাবজেক্টিভ ফর্ম দিবা। হি একটা সাবজেক্টিভ ফর্ম, এর পাশেও সাবজেক্টিভ ফর্ম হবে আই। সো হি ইজ ফাস্টার দ্যান আই, মি কখনো হবে না, এটা মাথায় রেখো। মাই ক্যাট হচ্ছে ব্যক্তি নয়, তাহলে এখানে পজিটিভ প্রোনাউন ফর্ম হবে হার্স। মাই ক্যাট ইজ ফাস্টার দ্যান হার্স। তিন নম্বর যে কথাটা তোমরা মনে রাখবো সেটা হচ্ছে কম্পারেটিভ ফর্মের পরে দেন দিবা। কম্পারেটিভ ফর্মের পরে কি দিবা? দেন দিবা। কম্পারেটিভ ফর্ম এরপরে কি দিবা? দেন। কম্পারেটিভ ফর্মের পরে দেন দিবা। আচ্ছা, ফারিহা ইসলাম বলেছে মি কেন হবে না সাবজেক্টে, ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রে কেন সাবজেক্ট হবে, তোমাকে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এখানে আসলে দুইটা বাক্য ছিল, হি ইজ ফাস্টার, আর একটা ছিল আই অ্যাম ফাস্টার। হি ইজ ফাস্টার, আই অ্যাম ফাস্টার। তুমি আসলে কম্পারিজন করবা এই দুইটা বাক্যের মধ্যে। হি ইজ ফাস্টার, আই অ্যাম ফাস্টার, আসলে বাক্যটা এরকম ছিল, হি ইজ ফাস্টার দেন আই অ্যাম ফাস্টার। অর্থাৎ আই অ্যাম ফাস্টার, আমি যতটা ফাস্ট তার থেকে সে বেশি ফাস্ট। মূল সেন্টেন্সটা এরকম ছিল, হি ইজ ফাস্টার দেন আই অ্যাম ফাস্টার, আমি যতটা ফাস্ট তার থেকে সে বেশি ফাস্ট। তো এখানেও যেহেতু বিভার প্লাস ফাস্টার, এখানেও বিভার প্লাস ফাস্টার, রিপিট করার কোনো দরকার নেই, একটা দিলেই হয়। তো এটা আমরা লিখি না, কিন্তু আসলে তো দেন আই না, দেন আই এম ফাস্টার। হি ইজ ফাস্টার দেন আই মানে কি? হি ইজ ফাস্টার দেন আই এম ফাস্টার। ফারিয়া ইসলাম কি বুঝছো? বলো বুঝছো কিনা, কাহিনীটা কোন জায়গায়? ফারিহা, হ্যাভ ইউ আন্ডারস্টুড? তো বাকিরা কি বুঝছো? বাকি যারা, যে কেন এখানে আই হচ্ছে মি না হয়ে
সবাইকে বুঝতে পারছো? গুড, ওকে। তাহলে তিনটা কথা তোমরা মনে রাখবা ডিগ্রি করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আর কাউকে বলতে হবে না, আমি সবার কথা শুনেছি। তিনটি কথা মনে রাখবা ডিগ্রির ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যক্তির সাথে ব্যক্তি আর বস্তুর সাথে বস্তুর কম্পারিজন হবে। ব্যক্তি টু ব্যক্তি কম্পারিজন হলে সাবজেক্টিভ ফর্ম হবে, বস্তুর সাথে বস্তু হলে পজিটিভ প্রোনাউন ফর্ম হবে। আর কম্পারেটিভের পরে দেন দিতে হবে। এখন আমরা চলে যাব নিয়মে। শুরু করব পজিটিভ ডিগ্রি দিয়ে। পজিটিভ ডিগ্রি নিয়ম হচ্ছে দুই রকম, একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একরকম নিয়ম, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আর এক রকম নিয়ম। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে as অথবা so প্লাস অ্যাডজেক্টিভ প্লাস as। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে as দিলেও কারেক্ট, so দিলেও কারেক্ট, তবে as হচ্ছে বেস্ট। যদি দুইটাই থাকে, as থাকে so থাকে, তাহলে কোনটা হবে? as হবে। he is as অথবা so good as I, অবশ্যই কি হবে? as I মানে কি? I am. So he is as good as I অথবা he is so good as I। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে so প্লাস অ্যাডজেক্টিভ প্লাস as। এখানে কিন্তু as দেওয়া যাবে না। আমি আবার বলছি যে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে as দিলেও হবে, so দিলেও হবে, তবে as কিন্তু বেস্ট। দুইটাই থাকলে as নিবা। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে as দেওয়া যাবে না, so দিতে হবে। এই বাক্যটাকে আমরা লিখতে পারি এভাবে, he is not so good as I। এর মানে হচ্ছে he is as good as I, আমি যতটুকু সুন্দর ভালো সেও ততটুকু ভালো। he is not so good as I, আমি যতটুকু ভালো সে ততটুকু ভালো না। এই হচ্ছে পজিটিভ সেন্টেন্সের বিষয় আসায়। আমরা এখন কম্পারেটিভ সেন্টেন্সে চলে যাব। এক নম্বরে সিম্পল কম্পারেটিভ। সিম্পল কম্পারেটিভ মানে হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমরা যে কম্পারেটিভ পড়ে এসেছো সেটাকে আমরা বলছি সিম্পল কম্পারেটিভ। যেমন I am smarter than you, এটাকে আমরা বলছি সিম্পল কম্পারেটিভ, যেটা তোমরা পড়ে এসেছো। দুই নম্বরে বলতেছি ডাবল কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভের স্ট্রাকচার হচ্ছে দুই পাশে একই স্ট্রাকচার ডাবল হবে, একটা স্ট্রাকচার দুইবার হবে। সেটা কি? দা প্লাস কম্পারেটিভ, এ পাশেও হবে দা প্লাস কম্পারেটিভ। বাংলা অর্থ হবে যত তত, যত তত অর্থ দিবে। দা প্লাস কম্পারেটিভ, এ পাশেও হবে দা প্লাস কম্পারেটিভ, একই স্ট্রাকচার হবে দুইবার। The more you read, the more you learn.
দেখো কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হয়েছে, এপাশেও একই স্ট্রাকচার, কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে সেম স্ট্রাকচার যখন রিপিট হবে, সেম স্ট্রাকচার যখন দুইবার হবে, ডাবল হবে, সেটাকে আমরা বলবো ডাবল কম্পারেটিভ। এর বাংলা অর্থ হবে যত তত। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যত পড়বা তত জানবা। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যত পড়বা তত জানবা। তোমাদের শি ওয়াক্স ইন বিউটি কবিতার মধ্যে আছে ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস। দেখো এখানে স্ট্রাকচার কি হয়েছে, ওয়ান হচ্ছে সাবজেক্ট, শেড হচ্ছে ভার্ব, দ্য মোর হচ্ছে কম্পারেটিভ। এখানেও সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ। অর্থাৎ এ পাশে যে স্ট্রাকচার থাকবে ওই পাশে হুবহু সেই স্ট্রাকচারটা হবে। এটাই হচ্ছে ডাবল হওয়া, একই জিনিস ডাবল হওয়া। ওয়ান শেড দ্য মোর ওয়ান রে দ্য লেস, একজনে যত বেশি ছায়া দেয় আরেকজন তত কম আলো দেয়, যত তত। যত প্রেম তত সেকা, যত সেকা তত বেকা, যত বেকা তত ঠেকা, তত বেশি প্রেম করে দেখা। তো এই যত তত, যত গর্জে তত বর্ষে না, এই। সো এইটাকে আমরা বলছি ডাবল কম্পারেটিভ। তোমাদের বইয়ের মধ্যেও কিন্তু একটা এক্সাম্পল পেয়ে গেছি আমরা, ওয়ান শেড দ্য মোর ওয়ান রে দ্য লেস। The more you have money, the more you have কি, যত বেশি টাকা তত বেশি কি, যা মন চাই তাই। The more you have money, the more you have অশান্তি, যত বেশি টাকা তত বেশি অশান্তি। আমার টাকাও নেই, অশান্তিও নেই। লোকজন মাস্টারদের গিফট টিপ দেয়, তোমরা কি, বুঝলাম না। এতদিন ধরে তোমাদের ক্লাস নিচ্ছি, একটা গিফট টিপ তো কিছুই পাইলাম না তোমাদের কাছ থেকে। এরপরে 3 নম্বরটা দেখো, আমি আবার তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ, কমেন্টে গিফটের বন্যা হয়ে যাচ্ছে, বুঝছো? কমেন্টে গিফটের একেবারে বন্যা, এত পরিমাণ গিফট কমেন্টে তোমরা ছড়িয়ে দিচ্ছ যে কমেন্ট মানে গিফটের বন্যায় আমি ভেসে যাব। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। ওর অনেকে অজুহাত দিচ্ছে যে অফলাইনে ক্লাস হলে অবশ্যই গিফট দিতাম। ওকে, ঠিক আছে। অনেকে আবার আছে যারা অনেক কথা বলে। ফোকাস ভালো, ফোকাস আমাকে প্রচুর পরিমাণে গিফট দেয়, এই 60 গিফট। ঠিক আছে, তোমাদের ফোকাসের একজন শিক্ষক গিফট করছে এটা। আচ্ছা ঠিক আছে, প্রচুর গিফট পেয়েছে, আর গিফট দিতে হবে না, আলহামদুলিল্লাহ অনেক বেশি গিফট পেয়েছি, গিফটে আমি গিফটিত। 3 নম্বরটা, আমরা অনেক সময় রুলস মুখস্থ করি, কিন্তু রুলস মুখস্থ করার বদলে আমি তোমাদেরকে বলবো সেন্টেন্স মুখস্থ করে রাখবা, এক্সাম্পল মুখস্থ করে রাখবা। এক্সাম্পল অনেক অনেক বেশি কাজ মনে থাকে। একটা এক্সাম্পল মুখস্থ করে রাখবা, ওই এক্সাম্পলের ফরম্যাটে পড়ে গেলে তোমরা ওইভাবে করে দিবা। 3 নম্বরটা হচ্ছে যদি কোনো বাক্যের মধ্যে অফ দা টু থাকে, অফ দা টু থাকে, অফ দা টু থাকলে কি হবে, আমরা এইভাবে লিখতে পারি যে রানা ইজ দা স্মার্টার অফ দা টু বয়েজ। রানা ইজ দা স্মার্টার অফ দা টু বয়েজ। রানা ইজ দা স্মার্টার অফ দা টু বয়েজ। রানা ইজ দা স্মার্টার অফ দা টু বয়েজ, এটা লিখতে পারি। অথবা আমরা এভাবেও লিখতে পারি যে অফ দা টু বয়েজ
Rana is the smarter. তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো। রানা ইজ দ্য স্মার্টার অফ দ্য টু বয়েজ, অথবা অফ দ্য টু বয়েজ রানা ইজ দ্য স্মার্টার। তোমরা যারা বয় পছন্দ করো না, গার্ল দিতে পারো। সকিনা ইজ দ্য স্মার্টার অফ দ্য টু গার্লস, অথবা অফ দ্য টু গার্লস সকিনা ইজ দ্য স্মার্টার। এখানে কিন্তু দেন নেই। দেখো আমরা বলেছিলাম যে কম্পারেটিভের পরে দেন থাকবে, এখানে কিন্তু দেন নেই। এটার ফরম্যাটটাই হচ্ছে এরকম। দুইজন বালকের মধ্যে রানা হচ্ছে স্মার্ট, দুইজন মেয়ের মধ্যে সকিনা হচ্ছে স্মার্ট। এরপরে 4 নম্বরে লাতিন কম্পারেটিভ। লাতিন খাইতে খাইতে লাতিন হয়ে গেছে, লাতিন কম্পারেটিভ। লাতি খাইতে খাইতে নাম হয়ে গেছে লাতিন কম্পারেটিভ। এই তোমাদের সাথে কথা বলতে বলতে চলতে চলতে কখন চা দিয়ে গিয়েছে দেখতে পারি না, এই শরবত হয়ে গিয়েছে। কেউ পারলে খেয়ে যেও এসে। লাতিন কম্পারেটিভ এগুলো কি লিখে নাও সবাই। সিনিয়র, খুব দ্রুত লেখো। সিনিয়র, জুনিয়র মুখস্থ করতে হবে। সিনিয়র, জুনিয়র, ইনফারিয়র, সুপারিয়র, পোস্টারিয়র, অ্যান্টারিয়র, প্রিয়র। এই 7টাকে আমরা বলি লাতিন কম্পারেটিভ। সিনিয়র, জুনিয়র, ইনফারিয়র, সুপারিয়র, পোস্টারিয়র, অ্যান্টারিয়র, পিরিয়র, এই লাতিন কম্পারেটিভ। এগুলোর পরে দেন না হয়ে টু বসে। কি বসে? টু। আর টু যেহেতু প্রিপজিশন, প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। অনেকে বলতে পারো যে আপনি তো আগে বলেছেন যে সাবজেক্টিভ ফর্ম হয়, এটা ব্যতিক্রম, এজন্য তো নিয়ম করে দিচ্ছি। এটা ব্যতিক্রম, এজন্যই তো তোমাদের আলাদা রুলস করে দিচ্ছি। সিনিয়র মানে বড়, জুনিয়র মানে ছোট, ইনফারিয়র মানে নিকৃষ্ট, সুপারিয়র মানে উৎকৃষ্ট, পোস্টারিয়র মানে পরবর্তী, অ্যান্টারিয়র মানে পূর্ববর্তী, আর পিরিয়র মানে পূর্ববর্তী। এই 7টা লাতিন কম্পারেটিভের পরে দেন না বসে দেনকে ব্যান করে অ্যাজ এ ম্যান একটা ধ্যান করে তুমি টু দিবা। আর সেই টুর পরে সাবজেক্টিভ ফর্ম না বসিয়ে অবজেক্টিভ ফর্ম বসাবা। কারণ যখন তোমাদেরকে প্রোনাউন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে প্রিপজিশন, ইনফিনিটিভ এবং জেরান্ডের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। So which of the following sentence is correct?
আচ্ছা, দেখছো আমি কত বোকা। আমি মিউট করে রাখছি, পরে সে মিউট অবস্থায় কথা বলছি। আচ্ছা, যে তোমরা যখন সলভ করবে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে প্রসেস অফ এলিমিনেশন। প্রসেস অফ এলিমিনেশন মানে কি, বাদ দিতে হবে। কিভাবে বাদ দিবা? এই সিনিয়র যেহেতু লাতিন কম্পারেটিভ, আর লাতিন কম্পারেটিভের পরে কখনো দেন হয় না, সো দেন কে ধ্যান করে ম্যান হিসেবে ব্যান করে দাও, তাহলে এ এবং বি এ দুটো বেয়াদব বাদ। আর টু দুই জায়গায় সঠিক আছে, টু যেহেতু প্রিপজিশন এর পরে অবজেক্টিভ ফর্ম হবে মি। যারা বলো যে সাবজেক্টের ক্ষেত্রে তো সাবজেক্টিভ ফর্ম হয়, এটা ব্যতিক্রম, এজন্য নিয়ম করে দিয়েছি। 5 নাম্বার রুলস। ফার্স্ট নাম্বার রুলস হচ্ছে ডিফারেন্টের পরে ফ্রম হবে। ডিফারেন্টের পরে কি হবে? ফ্রম দিতে হবে। ডিফারেন্ট ফ্রম। ডিফারেন্টের পরে তোমাকে ফ্রম বসাতে হবে। ডিফারেন্ট ফ্রম। ডিফারেন্টের পরে দেন বসবে না, মাথায় রাখবা। ডিফারেন্টের পরে দেন হবে না, ফ্রম হবে। সো আমি যদি বলি মাই পেন ইজ ডিফারেন্ট, মাই পেন ইজ ডিফারেন্ট, দেন হবে না, ফ্রম হবে? অবশ্যই ইয়োরস হবে, কারণ এখানে বস্তু। মাই পেন ইজ ডিফারেন্ট ড্যাশ ইয়োরস টু ফ্রম দেন, কোনটা হবে? অবশ্যই ফ্রম দিতে হবে। 6 নম্বরে মাল্টিপল কম্পারেটিভ। মাল্টিপল কম্পারেটিভ। মাল্টিপল কম্পারেটিভ এটা দ্বিগুণ, তিন গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, এভাবে আমরা বলি। আমরা অনেক সময় বলি যে তোমার থেকে আমার গায়ে দ্বিগুণ শক্তি আছে, হরলিক্সে 3 গুণ পুষ্টি আছে, থাপড়ায় দাঁত কেটে দেওয়া লাগবে। এই সমস্ত ডানো ফানো হরলিক্স ফরলিক্স কি সব হাবিজাবি অ্যাড দাও তোমরা মহিলাদের। আচ্ছা, তো আমরা অনেক সময় বলি যে তোমার থেকে আমার মাথায় দ্বিগুণ বুদ্ধি আছে, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ, 50 গুণ শক্তি আছে। আমার থাপ্পড়ে তোমার থেকে 50 গুণ শক্তি আছে। ঠিক আছে? কয় গুণ শক্তি আছে? 50 গুণ শক্তি আছে। তো হচ্ছে মাল্টিপল কম্পারেটিভ বলা হয় এটাকে, মাল্টিপল কম্পারেটিভ বলা হয়। সো মাল্টিপল দ্বিগুণ, তো দ্বিগুণের ইংরেজি কি? তোমরা দ্বিগুণের ইংলিশ লিখতে পারবা টুইস অথবা টু টাইমস। টুইস বা টু টাইমস। 3 গুণ 3 টাইমস, 5 গুণ 5 টাইমস, 6 গুণ 6 টাইমস, 7 গুণ 7 টাইমস। সো এটার ইংলিশ নিয়ে তো কোনো কনফিউশন নেই, 50 গুণ 50 টাইমস। অর্থাৎ যে গুণ বলবো তারপরে টাইমস লিখে দিবা। 100 গুণ 100 টাইমস, জাকিয়া গুণ জাকিয়া টাইমস, যা ইচ্ছা বলে দিবা, কোনো সমস্যা নেই। সকিনা গুণ সকিনা টাইমস। স্ট্রাকচার মুখস্থ করে কোনো লাভ নেই, রুলস মুখস্থ করবো না, এক্সাম্পল মুখস্থ করবা। এক্সাম্পল মুখস্থ, তারপরও রুলস আমি লিখে দিচ্ছি তোমাদের। রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মাল্টিপল কম্পারেটিভ, এমসি। এমসি মানে মাল্টিপল কম্পারেটিভ, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ, এরকম মাল্টিপল কম্পারেটিভ। প্লাস এস প্লাস মেনি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মাস আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, প্লাস এস প্লাস সাবজেক্ট। তাহলে আমি আবার বলছি যে মাল্টিপল কম্পারেটিভ, দ্বিগুণ মানে টুইস বা টু টাইমস, 3 গুণ মানে 3 টাইমস, 10 গুণ মানে 10 টাইমস, 20 গুণ মানে 20 টাইমস, 15 গুণ 15 টাইমস। তোমার থেকে আমার 10 গুণ টাকা আছে, 10 গুণ টাকা, 10 গুণ টাকা। তাহলে আমার আছে আই হ্যাভ,
আই হ্যাভ আমার আছে কয় গুণ 10 গুণ, তাহলে 10 টাইমস। তোমরা অবশ্যই 10 টা লিখবা টি ই এন, আমি সংক্ষেপে লিখছি 10 এভাবে টি ই এন। আই হ্যাভ 10 টাইমস, আমার আছে 10 গুণ। এস দাও এস, টাকা মানে মানি, মানে আনকাউন্টেবল তাই মাস হবে। আই হ্যাভ 10 টাইমস, আমার 10 গুণ আছে অ্যাজ মাস মানি অ্যাজ ইউ। এই যে এক্সাম্পল মুখস্থ করবা। সো আই হ্যাভ 10 টাইমস অ্যাজ মাস মানি অ্যাজ ইউ। এখানে মানি যদি কাউন্টেবল হতো তাহলে ম্যানি দিতাম, আনকাউন্টেবল হলে মাস, কাউন্টেবল হলে ম্যানি। তাহলে আমার 10 গুণ আছে তোমার থেকে টাকা। যদি বলতাম যে তোমার থেকে আমার 5 গুণ টাকা আছে, তাহলে আই হ্যাভ 5 টাইমস হতো। 3 গুণ আছে, আই হ্যাভ 3 টাইমস হতো। এই ধরনের ট্রান্সলেশন করা খুবই সহজ। আগেই কত গুণ লিখে দিব, আই হ্যাভ 10 টাইমস, আই হ্যাভ 20 টাইমস, আই হ্যাভ 50 টাইমস, এরকম। তাহলে আমি যদি বলি যে তোমার থেকে আমার 5 গুণ কলম আছে, ট্রান্সলেশন করো তো এটা। তোমার থেকে আমার 5 গুণ কলম আছে, ট্রান্সলেশন করো। ফারিয়া ইসলাম এস যোগ হলো কেন? কোথায় এস যোগ হয়েছে? এখানে মাস মানি, মানির সাথে তো কোনো এস যোগ হয় নাই। মানি তো ঠিক আছে, তুমি টাইমসে কেন দেখতেছো? টাইমস তো আলাদা বিষয়। করো, আর তোমার থেকে আমার 5 গুণ কলম আছে। জাকিয়া লাড্ডু পেয়েছে, লাড্ডু হাঁসের ডিম, সে খুব হাঁসের ডিম ভালোবাসে। শুরুতেই তোমরা করে নিবা 5 গুণ, তাহলে কি লিখবা? আই হ্যাভ 5 টাইমস। আমি আবার বলছি 5টা তোমরা এফ আই ভি দিবা, আমি সংক্ষেপে লিখছি 5 টাইমস। সো আই হ্যাভ 5 টাইমস, রুলসে কি দিবা? অ্যাজ। আই হ্যাভ 5 টাইমস অ্যাজ কলম, কাউন্টেবল নাউন, তাহলে ম্যানি হবে। কাউন্টেবল হলে কি হবে? ম্যানি। আর ম্যানির পরে নাউনটা হয় প্লুরাল। আমি তোমাদের নাউন চ্যাপ্টারে বলেছিলাম যে ম্যানির পরে নাউন কি হয়? প্লুরাল হয়। তোমরা কেউ প্লুরাল নাউন দাও নাই, সবাই সিঙ্গুলার দিয়েছো। রুলস কি ভুলে গেছো যে ম্যানি, ফিউ, ফিওর, ফিউয়েস্ট এগুলোর পরে নাউন হয় প্লুরাল? এই রুলস তো ভুলে গেলে হবে না। একটা করে রুলস পড়ায় আর খেয়ে ফেলো সবাই। সো আই হ্যাভ 5 টাইমস, আমার 5 গুণ আছে। কি আছে? as many pens as you। দেখো as many pens as দেখে মনে হয় পজিটিভ, কি মনে হয়? পজিটিভ, বাট এটা কিন্তু কম্পারেটিভ। আচ্ছা আরেকটা দিচ্ছি, করো তো দেখি, আরেকটা করো। তোমার থেকে আমার 2 গুণ তেল আছে, তেল। তোমার থেকে আমার 2 গুণ তেল আছে। গুড, এই তো। কে বলেছে ইঁদুর মরে না জাগাই খাবে জাগাই ঘুমাবে? রামপুর থেকে বাড্ডা ইঁদুরের আড্ডা কুট 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 করে কামড়াই, সবগুলো হয়ে যাচ্ছে তোমাদের। সো আমার 2 গুণ আছে, তাহলে এর ইংলিশ কি? আই হ্যাভ টুয়াইস অথবা 2 টাইমস, একটা দিলেই হবে। অ্যাজ, তেল যেহেতু আনকাউন্টেবল মাস হবে, অ্যাজ মাস অয়েল অ্যাজ ইউ।
এই বলো তোমরা বুঝতে পারছো নাকি আরো এক্সাম্পল দিব? আরো দিব? আচ্ছা আর একটা দিই, শেষ সর্বশেষ। করো এটা। জরিনার থেকে সকিনার 3 গুণ সৌন্দর্য আছে। করো। জরিনার থেকে সকিনার 3 গুণ সৌন্দর্য আছে। সৌন্দর্যের ইংরেজি হচ্ছে বিউটি। এই বিউটি হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য পরিমাপ করা যায় না, গোনা যায় না, আনকাউন্টেবল, তাহলে মাস হবে। মাস বিউটি সৌন্দর্য। সো কি লিখতে হবে? সকিনা, সকিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সবাই হ্যাপ দিছে, তোমাদের দেখলে আমার মনে হয় আমি একটু কান দিই, বুঝছো? বসে বসে একটু কান্না করি। আগে আমি আই হ্যাভ দিছি, তোমরা সবাই গড়ে হ্যাপ দেওয়া শুরু করছো। সকিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাভ কেন হবে? হ্যাজ দিতে হবে। সো সকিনা হ্যাজ 3 times as much beauty as Zorina. সকিনা হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হ্যাজ হয়েছে 3 times as much beauty as Zorina. থাপড়ায় দাঁত ফেলে দেওয়ার দরকার, সবগুলো সব মুখস্থ হ্যাভ দিয়ে আছে। ভালো, অনেকেই হ্যাজ দিয়েছো, তোমরা অনেক ভালো মানুষ। তো এই ধরনের ট্রান্সলেশন আসলে আশা করি তোমরা পারবা। আরেকটা আছে হচ্ছে ইন্টেন্সিফায়ার অফ কম্পারেটিভ। ইন্টেন্সিফায়ার সেটা কি? ফার অথবা মাস প্লাস কম্পারেটিভ। অর্থাৎ তোমরা যদি মনে করো ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার মানে কি? তীব্র থেকে তীব্রতর করা, একটু বাড়িয়ে বলা, জোর দিয়ে বলা। তো তোমরা যদি কম্পারেটিভকে জোর দিয়ে বলতে চাও, তাহলে কম্পারেটিভের পূর্বে ফার বসাতে পারো বা মাস বসাতে পারো, দুইটার একটা বসাইলেও হবে। যেমন হি ইজ স্মার্টার দ্যান ইউ। তুমি যদি এটাকে ইন্টেন্সিফাই করতে চাও, তাহলে তুমি লিখতে পারো যে হি ইজ ফার স্মার্টার অথবা মাস স্মার্টার দ্যান ইউ। অর্থাৎ তুমি চাইলে কম্পারেটিভ ফর্মের আগে ফার বসাতে পারো বা মাস বসাতে পারো, এই দুইটার বাইরে কিন্তু বসানো যাবে না। ভেরি স্মার্টার বলা যাবে না, হি ইজ গ্রেট স্মার্টার বলা যাবে না। হি ইজ ভেরি স্মার্টার, হি ইজ গ্রেট স্মার্টার না বলে তুমি যদি মনে করো জোর দিবা, জোর দেওয়ার জন্য তুমি ইন্টেন্সিফাই করার জন্য তুমি ফার অথবা মাস ইউজ করতে পারো। মোর বিউটিফুল তুমি বলতে পারো যে ফার মোর বিউটিফুল অথবা মাস মোর বিউটিফুল। ঠিক আছে?
সো ভেরি মোর বিউটিফুল বলা যাবে না, কি বলতে হবে? ভেরি না বলে মাস মোর বিউটিফুল অথবা ফার মোর বিউটিফুল বলবা। এই হচ্ছে 7 প্রকার, 7 প্রকারের কম্পারেটিভ তোমাদেরকে বললাম। এইবার আসো সুপারলেটিভ। তোমাদের ডিগ্রির আলোচনাটা আমি যেভাবে তোমাদেরকে বলছি বা করাচ্ছি, লেকচার শিটটা টোটালি ডিফারেন্ট আলোচনা। লেকচার শিটে ডিগ্রির আলোচনাটা ঘিঞ্জি টাইপসের একটু আছে, একদমই টোটালি ডিফারেন্ট কিছু আর কি লেকচার শিট আর আমার লেকচার আজকে যেটা দিচ্ছি তোমাদের। সুপারলেটিভ মানে হচ্ছে অনেকের মধ্যে একজন, অনেকের মধ্যে একজন, অনেকের মধ্যে একজন। তোমরা 3টা স্টাইলে সুপারলেটিভ লিখতে পারো। যেমন একটা সেন্টেন্স হতে পারে এরকম যে Rana is the best boy in the class. Rana is the best boy in the class. Rana is the best boy in the class. ক্লাসের সবগুলো বালকের মধ্যে রানা হচ্ছে বেস্ট। এই সেন্টেন্সকে তুমি এভাবেও লিখতে পারো, রানা ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ দিবা ইন দ্য ক্লাস। সো রানা ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। অথবা এভাবে লিখতে পারো, তিনটার অর্থই কিন্তু সেম হবে, প্রায় কাছাকাছি। ওয়ান অফ দা বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস ইজ রানা। এই তিনটাই সঠিক, তোমাদের যেটা মন চায় তোমরা দিবা। সো তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি বা বললাম, তোমরা আগে থেকেই জানো হয়তো, যে 3 ধরনের সুপারলেটিভ বাক্য লিখতে পারবো, 3টা স্টাইল। রানা ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রানা ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, অথবা ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস ইজ রানা। কেন বয়েজ হচ্ছে? কারণ বলা হচ্ছে অফ দ্য বেস্ট বয়েজ ওয়ান, অনেকগুলো বেস্ট বয়ের মধ্যে একজন হচ্ছে রানা। রানা ইজ ওয়ান, রানা হচ্ছে একজন। রানা কি? একজন। কাদের মধ্যে? অফ দ্য বেস্ট বয়েজ, ক্লাসে অনেকগুলো বেস্ট বয়েজ আছে, তাদের মধ্যে রানা একজন। অর্থটা খেয়াল করলেই বুঝবে কেন বয়েজ হচ্ছে। ওয়ান, একজন। কিসের মধ্যে একজন? অফ দ্য বেস্ট বয়েজ, অনেকগুলো বেস্ট বয়েজ আছে ক্লাসে, তার মধ্যে রানা একজন। তোমরা কি সুপারলেটিভ ক্লিয়ার? একটু কমেন্ট করো কেন বয়েজ হচ্ছে। আর প্রথমটাই সরাসরি বলা হচ্ছে রানা ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসে একজনই বেস্ট বয় আছে, সেটা কে? রানা। সকিনা ইজ দ্য বেস্ট পার্টনার ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ওয়ান অফ দ্য নেই, কোনো ওয়ান অফ দ্য সিস্টেম নেই। ওয়ান অফ দ্য বেস্ট পার্টনার্স ইজ সকিনা হবে না, সকিনার ক্ষেত্রে এসে ওয়ান অফ দ্য খাটে না, একাই 100। সকিনা ইজ দ্য বেস্ট 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 ইন দ্য ওয়ার্ল্ড। এই হচ্ছে ডিগ্রি শেষ। এই হচ্ছে ডিগ্রি শেষ। এখন আমরা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন তোমরা করবা, তখন তোমরা খেয়াল রাখবা যে
অর্থ পরিবর্তন যেন না হয়। অর্থাৎ তোমরা যখন এক সেন্টেন্স থেকে আর এক সেন্টেন্সে যাবা, তখন তোমরা যখন এক সেন্টেন্স থেকে আর এক সেন্টেন্সের কাছে যাবা, তখন তোমাদের অর্থটা অপরিবর্তিত রাখতে হবে, চেঞ্জ করা যাবে না, অর্থের কোনো চেঞ্জ হবে না, অর্থের কোনো চেঞ্জ করা যাবে না। আমরা শুরু করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমি তোমাদেরকে আবার বলছি যে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে অর্থ যদি ঠিক থাকে আর স্ট্রাকচার যদি ঠিক থাকে, তোমার উত্তর সঠিক। 100 রকমের উত্তর হতে পারে, 1000 রকমের উত্তর হতে পারে, 1 কোটি রকমের উত্তর হতে পারে। যদি মূল অর্থটা ঠিক থাকে, একার হুবহু অর্থ ঠিক থাকবে তা না, মূল অর্থ যদি চেঞ্জ না হয় আর গ্রামাটিক্যাল স্ট্রাকচার যদি ঠিক থাকে, তোমার উত্তরটা সঠিক, ভুল বলতে পারবে না কেউ। যে ভুল বলবে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, একটা কনজাংশন থাকে সাবঅর্ডিনেট কনজাংশন, আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। এটা হচ্ছে প্রিন্সিপাল কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, প্রত্যেকটা ক্লোজের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, মাঝখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। কনজাংশন গুলো কি কি আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। টিল, আনটিল, দো, although, as, since, before, after, as, if, that, unless, in case এবং সমস্ত ডব্লিউএস। তাহলে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর একটা কনজাংশন থাকবে। কনজাংশনটা তোমরা এই লিস্ট থেকে পছন্দ মতো নিবা। টিল, আনটিল, দো, অলদো, অ্যাজ, সিন্স, বিফোর, আফটার, অ্যাজ, ইফ, অ্যাজ দুইবার হয়ে গেছে, ইফ, দ্যাট, আনলেস, ইন কেস এবং সমস্ত ডব্লিউএস। ডব্লিউএস মানে কি? হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হাউ ফার, হাউ মাচ, এগুলো আর কি। অর্থ অনুসারে এখান থেকে যে কনজাংশনটা নিলে তোমাদের সুবিধা হয় তোমরা সেইটা নিবা, তাহলে কমপ্লেক্স হয়ে গেল। কম্পাউন্ড, কম্পাউন্ডের দুই পাশেই প্রিন্সিপাল ক্লোজ থাকবে, মাঝখানে কনজাংশন থাকবে এবং প্রিন্সিপাল ক্লোজ থাকবে। কনজাংশন হবে কি? and, or, but, yet, and, or, but, yet, এই চারটার থেকে যে কোনো একটা কনজাংশন বসাই দিবা। এই পাশেও একটা প্রিন্সিপাল ক্লোজ মানে মূল বাক্য, এই পাশেও একটা প্রিন্সিপাল ক্লোজ মানে মূল বাক্য। প্রত্যেকটা ক্লোজের মধ্যে সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। তোমরা এই স্ট্রাকচার ফলো করবা, অর্থ ঠিক থাকবে, তোমার উত্তর সঠিক। তোমরা কম্পাউন্ডের ক্ষেত্রে এই স্ট্রাকচার ফলো করবা, তোমার অর্থ ঠিক থাকবে, তোমার উত্তর সঠিক। ওই গদ বাঁধা মুখস্থ লাইনে যেও না, এই স্ট্রাকচার ঠিক রেখে অর্থ ঠিক রাখো, তোমার উত্তর সঠিক হবে।
আচ্ছা, পিসি মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর এস সি মানে সাবঅর্ডিনেট ক্লোজ। এসসি মানে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দুই পাশে দুইটা ক্লোজ হবে, মাঝখানে এই লিস্ট থেকে যে কোনো একটা কনজাংশন দিলেই হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও দুই পাশে দুইটা ক্লোজ থাকবে, মাঝখানে এই চারটার যে কোনো একটা কনজাংশন দিতে হবে। এইটুকু। আর সিম্পলের ক্ষেত্রে কোনো কনজাংশন হবে না, কোনো কনজাংশন হবে না, একটা ফাইনাইট ভার্ব হবে, একটা সাবজেক্ট হবে। তাহলে সিম্পল করার ক্ষেত্রে এস সি মানে সাবঅর্ডিনেট ক্লোজ, আবার বলছি এস সি সাবঅর্ডিনেট ক্লোজ, এস সি সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে সিম্পলের ক্ষেত্রে কি করবা, কোনো কনজাংশন রাখা যাবে না, একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট হবে। তাহলে তুমি যখন কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থেকে সিম্পল করবে তখন তোমার কাজ কি, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুইটা ভার্ব থাকবে অ্যাটলিস্ট এবং কনজাংশন থাকবে। তাহলে তুমি যখন কমপ্লেক্স থেকে অথবা কম্পাউন্ড থেকে সিম্পল করবা তখন তোমার প্রথম কাজ হচ্ছে ওই কমপ্লেক্স এবং কম্পাউন্ড যে সেন্টেন্স ওর থেকে কনজাংশনটাকে একেবারে ধ্বংস করে দিবা, কনজাংশন শেষ করে দিবা। দেওয়ার পরে যে কোনো একটা ভার্বকে রেখে বাকি ভার্বকে নন ফাইনাইট ভার্ব করে দিবা। কি করে দিবা, নন ফাইনাইট ভার্ব করে দিবা। আবার বলছি, তাহলে সিম্পল করার ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে বাক্য থেকে কনজাংশনকে থাপড়ে ফেলে দিবা। ফেলে দেওয়ার পরে যে ভার্ব গুলো থাকবে সেই ভার্বের মধ্যে একটা ভার্ব রেখে বাকি ভার্বগুলোকে, আব্দুল্লাহ আদনান, আব্দুল্লাহ আদনান তুমি শুরু থেকেই বলে যাচ্ছ যে লেখা পরিষ্কার না, কিন্তু বাকি সবার কাছে লেখা পরিষ্কার। যেহেতু সবার কাছে লেখা পরিষ্কার, তোমার কাছে পরিষ্কার না, তোমার নেটওয়ার্কের সমস্যা, তোমার ইন্ডিভিজুয়াল প্রবলেম। ওকে, দেখো এই একটা বাক্য, ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ গেট চান্স, কঠোর পরিশ্রম করো যাতে তুমি চান্স পাও। সাইফুল্লাহ শোয়েব ডবল এইচ থাকলে অবশ্যই অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে, যদি ইন্টারোগেটিভ প্রোনাউন না হয়। সো ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ গেট চান্স, এটা কোন সেন্টেন্স বলো তো, বলো। অবশ্যই দ্যাট আছে, দ্যাট থাকলে কি কমপ্লেক্স। এখন তুমি সিম্পল করবা, তো আমি তোমাদেরকে বলেছি যে সিম্পল করার ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই সো দ্যাটটা বাদ দেওয়া। এটা 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে এখানে ওয়ার্ক একটা ভার্ব, গেট একটা ভার্ব, যে কোনো একটা ভার্ব রাখবা আর একটা ভার্বকে নন ফাইনাইট ভার্ব করে দিবা, কারণ সিম্পল সেন্টেন্সে ভার্ব কয়টা, একটা ভার্ব হয়। ডেফিনেশনের মধ্যেই কিন্তু উত্তর আছে। সিম্পলে কোনো কনজাংশন হবে না, কনজাংশন শুরুতেই ভার্ব। এবার ওয়ার্ক একটা ফাইনাইট ভার্ব, গেট একটা ফাইনাইট ভার্ব,
যে কোনো একটাকে ফাইনাইট ভার্ব রেখে আর একটা নন ফাইনাইট করে দিতে হবে। সো তুমি খুব ইজিলি লিখতে পারো ওয়ার্ক হার্ড। এই ওয়ার্ক হার্ড মানে কি? ইউ ওয়ার্ক হার্ড, এখানে একটা ইউজ জাস্ট সাবজেক্ট। তো সিম্পল সেন্টেন্স সাবজেক্ট হয় একটা, তাহলে এই ইউটা বাদ দিয়ে দাও। সো ওয়ার্ক হার্ড, এই গেটের আগে টু দিলে এটা ইনফিনিটিভ হয়ে যাবে, নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। ওয়ার্ক হার্ড টু গেট চান্স। ওয়ার্ক হার্ড টু গেট চান্স। তাহলে টু গেট চান্স মানে হচ্ছে চান্স পেতে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। মূল অর্থ একদম চেঞ্জ হয় না। এটার অর্থ ছিল যে কঠোর পরিশ্রম করো যাতে তুমি চান্স পাও, আর এটা তো বলা হচ্ছে যে চান্স পেতে কঠোর পরিশ্রম করো, মেইন অর্থ সেম। সো ওয়ার্ক হার্ড টু গেট চান্স। অথবা তুমি, আমি তোমাকে বলেছি যে স্ট্রাকচার সেম রেখে কোটি কোটি উত্তর হতে পারে। তুমি মনে করো যে এভাবে লিখতে পারো যে বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড। এখন ওয়ার্কিংটা কিন্তু ওয়ার্কিং কি হয়ে গেছে? ওয়ার্কিং নন ফাইনাইট হয়ে গেছে। সো বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল গেট চান্স, ইউ উইল গেট চান্স। কঠোর পরিশ্রম করে তুমি চান্স পাবে, ইউ উইল গেট চান্স। অথবা আমি এভাবে লিখতে পারি যে ইউ উইল গেট চান্স, তুমি চান্স পাবে থ্রু হার্ড ওয়ার্ক, থ্রু হার্ড ওয়ার্ক। এখানে ওয়ার্কটা নাউন হয়ে গেছে। সো ইউ উইল গেট চান্স, শুধু ওয়ার্কিং হার্ড এটা খুব একটা ভালো দেখায় না, বাই ওয়ার্কিং হার্ড দিবা। সো ইউ উইল গেট কই? ইউ উইল গেট চান্স থ্রু হার্ড ওয়ার্ক, থ্রু হার্ড ওয়ার্ক। থ্রু মানে মধ্য দিয়ে, তাই কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে তুমি চান্স পাবে। ইউ উইল গেট চান্স থ্রু হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে তুমি কি করবা? চান্স পাবা। তাহলে এখানে হার্ড ওয়ার্ক, এখানে হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওয়ার্ক হচ্ছে নাউন। আর যখন বলতেছে ওয়ার্কিং হার্ড, তখন ওয়ার্কিং হচ্ছে ভার্ব, হার্ড হচ্ছে অ্যাডভার্ব। এই থ্রো কিন্তু প্রিপজিশন, দো হচ্ছে কনজাংশন আর থ্রো কি? প্রিপজিশন। ফারহানা, থ্রো টিএইচ আর ও ইউজেস, থ্রো হচ্ছে প্রিপজিশন, কিন্তু দো, দো হচ্ছে কনজাংশন। তাহলে তিনটাই কারেক্ট। এরকম আরো হাজার হাজার উত্তর হতে পারে। এই ওয়ার্ক হার্ডকে তুমি লিখতে পারো এভাবে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট চান্স। ওটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আমি এখানে ফিউচার টেন্স দিয়েছি কারণ এখানে অর্থের মিল রাখার জন্য। কারণ ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ গেট চান্স, এই বাক্যটা আসলে এরকম ছিল, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট চান্স। ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ গেট চান্স, এই বাক্যটা আসলে কি? এই বাক্যটা আসলে এরকম যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল গেট চান্স, তুমি চান্স পাবে। এটাকেই শর্ট করে লেখা হচ্ছে ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ গেট চান্স। কঠোর পরিশ্রম করো যাতে তুমি সফল হও। বুঝতে পারছো তোমরা পুরো বিষয়টা? আর কম্পাউন্ডটা খুবই সহজ, ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল গেট চান্স, ইউ উইল গেট চান্স। ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল গেট চান্স, ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল গেট চান্স। একবারে সহজ। আবার বলছি যে তোমরা
স্ট্রাকচার অর্থ ঠিক রেখে যেভাবেই করো না কেন হবে। তোমরা নিজেরা বাসায় অনেক রকম করে কম্বিনেশন করে করার চেষ্টা করবা। I know your name, এটা সিম্পল সেন্টেন্স। I know your name, তো আমি তোমার নাম জানি। তাহলে তোমার যা নাম তা আমি জানি, একই অর্থ বাংলা, আগে বাংলা করে নিতে হয়। সো ইউ হ্যাভ এ কমপ্লেক্সে কি হবে? ইউ হ্যাভ এ নেম which is known to me. You have a name which is known to me. তোমার একটা নাম আছে, ইউ হ্যাভ এ নেম, তোমার একটা নাম আছে, which is known to me, যা আমার জানা। অথবা I know, আমি জানি what your name is, what your name is। কনজাংশনের পরে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়। আর হুইচ এর পরে সরাসরি ভার্ব হয় যদি আগে সাবজেক্ট থাকে। সো আই হ্যাভ এ নেম, ইউ হ্যাভ এ নেম, তোমার একটা নাম আছে, হুইচ ইজ নোন টু মি, যেটা আমার জানা। অথবা আই নো, আমি জানি হোয়াট ইউর নেম ইজ, তোমার যা নাম। দুইটাই কারেক্ট। কম্পাউন্ডে কি করব? ইউ হ্যাভ এ নেম এন্ড আই নো ইট, এন্ড আই নো ইট, এবং এটা আমি জানি। ইউ হ্যাভ এ নেম, তোমার একটা নাম আছে, এন্ড আই নো ইট, এবং এটা আমি জানি। ইউ হ্যাভ এ নেম এন্ড আই নো ইট, তোমার একটা নাম আছে এবং এটা আমি জানি। সো তোমরা নিজেরা বাংলা অর্থ করবা আর স্ট্রাকচার ঠিক রেখে বিভিন্ন কম্বিনেশনে করার চেষ্টা করবা, একটাই বসে থাকবে না, তাহলে তোমাদের মাথা খুলে যাবে। পজিটিভ টু নেগেটিভ, গত বছর ঢাকা ভার্সিটিতে পজিটিভ থেকে নেগেটিভ কোশ্চেন এসেছে। এর কয়েকটা নিয়ম আছে। রুলস নাম্বার 1, বিপরীত শব্দ ইউজ করে, বিপরীত শব্দ ইউজ করে। যেমন আমি যদি বলি যে আমি তোমাকে ভুলে গেছি, তার মানে কি আমি তোমাকে স্মরণ করতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ঘৃণা করি না। এইরকম বিপরীত শব্দ ইউজ করে। সো পি ও মানে পজিটিভ, এন ইজ এ নেগেটিভ। আমি পজিটিভে বললাম যে আই লাভ ইউ, নেগেটিভে বলতে পারি আই ডোন্ট হেট ইউ, আই ডোন্ট হেট ইউ। সো বিপরীত শব্দ ইউজ করে আমরা করতে পারি। 2 নম্বরে যদি অনলি থাকে তাহলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, আর বস্তুর ক্ষেত্রে নাথিং বাট। দেখো, যদি পজিটিভে অনলি থাকে তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে অনলির পরিবর্তে নান বাট, ব্যক্তির ক্ষেত্রে, আর বস্তুর ক্ষেত্রে অনলির পরিবর্তে নাথিং বাট। অনলি সকিনা ক্যান লাভ মি, অনলি সকিনা ক্যান লাভ মি। তাহলে অনলির পরিবর্তে কি দেব? যেহেতু সকিনা একজন ব্যক্তি, তাহলে নান বাট হবে, নান বাট। তোমার কাজ শেষ, সকিনা ক্যান লাভ মি হয়ে গেছে। কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু না, শুধু অন্যের জায়গায় নান বাট দিলেই কাজ শেষ। অথবা আমি বলতে পারি যে রানা হ্যাজ ফিউ ডগস, রানার কিছু কুত্তা আছে। তাহলে ফিউ ডগস, ডগস কিন্তু বস্তু, সরি, অনলি রানা হ্যাজ অনলি এ ফিউ ডগস।
Rana has only a few dogs. Rana has only a few dogs. তাহলে আমি লিখতে পারি যে রানা হ্যাজ অনলি ধরে এখন যেহেতু ডগস বস্তু নাথিং বাট হবে রানা হ্যাজ নাথিং বাট এ ফিউ ডগস তাহলে তোমরা খালি রুলস মুখস্থ করে রাখবা যে ব্যক্তি হলে অনলির পরিবর্তে নাম বাট আর বস্তু হলে অনলির পরিবর্তে নাথিং বাট দিয়ে দিবা দ্যাটস ফাইন এরপরে যদি মাস্ট থাকে তো মাস্টের পরিবর্তে তোমরা ক্যান নট বাট প্লাস ভিওন দিতে পারো অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের আইএনজি দিতে পারো দুইটাই কারেক্ট মাস্টের পরিবর্তে ক্যান নট বাট প্লাস ভি1 বাট ক্যান নট হেল্প দিলে ভার্বের আইএনজি সকিনা মাস্ট গো দেয়ার তাহলে মাস্টের পরিবর্তে আমি দুই রকম ভাবে করতে পারি একটা হচ্ছে সকিনা ক্যান নট বাট গো দেয়ার অথবা সকিনা ক্যান নট হেল্প দিলে হবে গোয়িং দেয়ার এই সো মাস্টের দুই রকম নিয়ম আছে মারিয়া আক্তার বলছে মাস্ট থাকলে হ্যাড টু হয় এটা ন্যারেশনের ক্ষেত্রে হয় ট্রান্সফরমেশনের ক্ষেত্রে নয় মাস্ট থাকলে হ্যাড টু হয় এটা হচ্ছে আচ্ছা অনেকেই অর্থ জিজ্ঞেস করতেছো সকিনা মাস্ট গো দেয়ার এর মানে হচ্ছে সকিনা অবশ্যই সেখানে যাবে আর ক্যান নট বাট গো দেয়ার ক্যান নট হেল্প গোয়িং দেয়ার একই অর্থ সকিনা সেখানে না যেতে পারে না অর্থাৎ সকিনা মাস্ট গো দেয়ার সকিনা অবশ্যই সেখানে যায় আর এটার নেগেটিভের অর্থ হচ্ছে সকিনা সেখানে না যেতে পারে না সকিনা সেখানে না যেতে পারে না চার এভরি থাকলে there is nobody but দিতে হয় এভরির পরিবর্তে every teacher loves his students প্রত্যেক শিক্ষক তার ছাত্রদের ভালোবাসে সুমন সরকার বলছে গোয়িং কেন হেল্পের পরে গোয়িং হবে এর কোনো উত্তর নেই রুলস ক্যান নট হেল্পের পরে গোয়িং দিতে হবে আইএনজি হয় সো এভরির পরিবর্তে আমরা দিব দেয়ার ইজ নো টিচার দেয়ার ইজ নো এই নো দেয়ার ইজ নো বডি বডি মানে কে টিচার দেয়ার ইজ নো টিচার তারপরে বাট loves his students এই there is no sitter না সরি কি বললাম এটা there is no sitter না আমার মুখ ফসকে বের হয়ে গিয়েছে there is no teacher but loves his students এমন কোন শিক্ষক নেই যে তার ছাত্রীদের সাথে প্রেম করে না তাহলে এভরি টিচার লাভস হিজ স্টুডেন্টস প্রত্যেক শিক্ষক তার ছাত্রীদের সাথে প্রেম করে এভরি দেয়ার ইজ নো টিচার বাট লাভস হিজ স্টুডেন্টস এমন কোন শিক্ষক নেই যে তার ছাত্রীদের সাথে প্রেম করে না আমিও করি আমি তো ধুমসে প্রেম করি আর ছাত্রদেরকে ভালোবাসি
আচ্ছা, ওকে, এরপরে শোনো, প্রেম পবিত্র জিনিস, এটা নিয়ে এরকম নাকশ করার কোনো কারণ নেই, ঠিক আছে? এই যে এখন ইনস্ট্যান্ট অনেক ছাত্রী আমাকে আই লাভ ইউ দিচ্ছে, আই লাভ ইউ টু, আই লাভ ইউ থ্রি, আই লাভ ইউ ফোর, আই লাভ ইউ ফাইভ, আই লাভ ইউ সিক্স, আই লাভ ইউ সেভেন। ওকে, এই তো আমার আরো একজন শিক্ষার্থী লাভ ইউ দিয়েছে, লাভ ইউ টু। অনেকে হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায়, বলে দিবা এইসব হুমকি ধামকিতে এইসব আমরা আমরা দমিনে, বুঝছো? আমরা মুজিব সৈনিক, আমরা কি মুজিব সৈনিক, এইসব মুজিব সৈনিক ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে আমরা সবাই মুজিব সৈনিক, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, এই স্লোগান দিয়েছি 5 বছর, ঠিক আছে? এই সব স্লোগান দেওয়া মানুষ কখনো সে হুমকি ধামকিতে ভয় পায় না। কারে বলে দিবা, যাও যার ইচ্ছা বলে দাও। এই সব বলে দিয়ে হুমকি ধামকি দিয়ে আমাদের প্রেমিক সত্তাকে দমানো যাবে না, ঠিক আছে? প্রেম স্বর্গ থেকে আসে, স্বর্গে চলে যায়। প্রেম পবিত্র জিনিস, দমাতে পারবা না। এখনো আমার অনেক শিক্ষার্থী, গুড, এই তো, এই ভালোবাসা আমার সম্পদ, ঠিক আছে? ওকে, আমরা আসো, তোমরা অনেকেই দেখছি তোমাদের ম্যাডামের নাম নিয়ে নিয়ে আমার কাছে অভিযোগ দিচ্ছ, দাও, ভালোবাসার শক্তি দিয়ে আমি সব জয় করে নেবো ইনশাআল্লাহ। ওকে, লেটস, আবার আমরা ক্লাসে ফিরে আসি বিজ্ঞাপন বিরতির পরে। আউট, আউট। যে সমস্ত মানুষ বিয়ের পরেও প্রেম করতে চায়, বিয়ের আগেও প্রেম করতে চায়, যারা বিয়ে বা ব্যতীত প্রেমের কথা মুখে নিয়ে আসে, তারা টাউট অ্যান্ড টাউট। কি? আবার বলে দিচ্ছি, তোমাদের কান খুলে শোনো, যারা বিয়ে না করে প্রেম করতে চায়, প্রেমের কথা বলে, তারা টাউট, টাউট। আর যারা একাধিক প্রেমের কথা বলে, তারা হোল স্কেয়ার টাউট, হোল কিউ টাউট। আর এই টাউট এবং টাউটদেরকে টার্গেট করে রবার্ট ফ্রস্ট লিখেছে আউট অ্যান্ড আউট। আবার ক্রিকেট খেলায় আম্পায়াররা একটু এদিক সেদিক হলে আঙুল তুলে বলে আউট, আউট, আউট। ওকে, এতক্ষণ যা বললাম সবগুলো আউট, 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 ওগুলো বিজ্ঞাপন বিরতি ছিল। আচ্ছা, একটা খুব গুড কোয়েশ্চেন করেছে। আমি যে বললাম যে এভরি টিচার লাভস হার স্টুডেন্টস, প্রত্যেকটা শিক্ষক তার শিক্ষার্থীদেরকে কেয়ার করে, ভালোবাসে। এর আমরা নেগেটিভ করেছিলাম, দেয়ার ইজ নো টিচার বাট লাভস হার চিলড্রেন। এখানে বাটটা আসলে হু, এমন কোন শিক্ষক নেই যে তার শিক্ষার্থীদেরকে স্নেহ করে না, ভালোবাসে না। তো এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স, কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আবার বলছি কমপ্লেক্স সেন্টেন্স, এবং এখানে বাটটা আসলে বাট না, বাট হচ্ছে হু। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? যে দেয়ার ইজ নো টিচার বাট লাভস হার স্টুডেন্ট, এমন কোন শিক্ষক নেই যে তার শিক্ষার্থীদেরকে স্নেহ করে না, আদর করে না, ভালোবাসে না। এটা কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে বাট, এই বাটটা আসলে কি? এই বাটটা হচ্ছে, এই বাটটা হচ্ছে তোমার হু এর জন্য বসেছে। অর্থাৎ there is no teacher who does not love her students। আসলে বাক্যটা কেমন ছিল? এরকম ছিল, there is no teacher who does not, there is no teacher who does not love his students। এইটাই তো কমপ্লেক্স সেন্টেন্স।
দেয়ার ইজ নো টিচার, এমন কোন শিক্ষক নেই, হু ডাজ নট লাভ হিজ স্টুডেন্টস, যে তার শিক্ষার্থীদেরকে ভালোবাসে না। এই হু ডাজ নট এর পরিবর্তে আমরা বসাচ্ছি বাট। দেয়ার ইজ নো টিচার বাট লাভস হিজ স্টুডেন্টস। তাহলে এখানে বাট আসলে কি? এই বাটটা হচ্ছে হু ডাজ নট। বাটটা আসলে কি? হু ডাজ নট। তাহলে এখানে বাট আসলে বাটের কাজ করে না, হু এর কাজ করে। এজন্য এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো তো, বলো বুঝতে পারছো কিনা। এই বাট কিন্তু কনজাংশন, এই বাটটা কি কনজাংশন, কিন্তু এই জায়গায় সাবঅর্ডিনেট কনজাংশন। মানে বাটটা আসলে বাট না, বাটটা হলো হু। এখানে বাটটা আসলে কি? হু। ওকে, আচ্ছা, আমরা তোমাদের বইয়ের সব থেকে রাফ অ্যান্ড টাফ, খুবই কঠিন কবিতা আউট আউট পড়াবো। ওকে, আচ্ছা, সো আউট আউট কবিতার রাইটার হচ্ছে রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট হচ্ছে আমেরিকার জাতীয় কবি, ন্যাশনাল পোয়েট অফ ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জাতীয় কবি হচ্ছে রবার্ট ফ্রস্ট। তো ইউএসএ কি ভালো দেশ? এই ইউএসএ কেমন জায়গা? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কেমন জায়গা বলো, ভালো না খারাপ? আচ্ছা, এখানে দুই ধরনের উত্তর পাচ্ছি, কেউ বলে খারাপ, কেউ বলে ভালো। এখন কেউ বলে শয়তানের হাড্ডি, কেউ বলে খুবই ভালো। তো এখন ভালো না খারাপ, এটা তো আসলে, যেহেতু তোমরা দুই ভাগ হয়ে গেছো, আমার তো এখন সিদ্ধান্ত নিতে এখন সমস্যা হচ্ছে। একদম 50-50, কেউ বলে শয়তানের আখড়া, শয়তানের আড্ডাখানা, কেউ বলে খুবই ভালো, খুবই ভালো। তো এখন এই যে দুই ভাগ যেহেতু তোমরা হয়ে গেছো, এখন আমাকে তো রায় দিতে হবে যে ভালো না খারাপ। তো রায় দেওয়ার জন্য আমাকে আমেরিকা ঘুরে আসতে হবে। আচ্ছা, আমি দেখি তোমাদের এই কনফিউশন দূর করার জন্য আমেরিকা ঘুরে আসা যায় কিনা। তোমরা যদি আমার যাওয়ার খরচ দাও, তাহলে আমি আমেরিকা ঘুরে এসে 1 সপ্তাহ ঘুরে ঘুরে দেখে তোমাদের কাছে এসে বলতে পারি যে হ্যাঁ, আমেরিকা আসলে এক্স্যাক্টলি কেমন জায়গা। আর দেখো, তোমরা চাইলে আমার প্রতিনিধি হিসেবে পাঠাইতে পারো। ওকে, আমি তোমাদের এই কবিতাটার মেইন থিমটা একটু বলে দিচ্ছি। ওকে, তাহলে আউট আউট কবিতা রবার্ট ফ্রস্টের লেখা, ন্যাশনাল পোয়েট অফ ইউএসএ। আমরা একটু তোমাদেরকে একটু দেখাই যে কবিতার মেইন থিমটা আসলে কি। এটা একটা ইয়ার্ড। ইয়ার্ডকে আমরা বাংলায় বলি উঠান। কি বলি? উঠান। সবাই এদিকে মনোযোগ দাও। সো এটাকে আমরা বলি উঠান, ইয়ার্ড। ইয়ার্ড মানে প্রাঙ্গণ, প্রাঙ্গণ বা উঠান। তো এটা, এই জায়গাটা একটা করাত মিল ছিল। মনে করো একটা করাত মিল ছিল, মেশিন, এখানে একটা করাত, এটা একটা মেশিন। এই মেশিনের এখানে একটা বাচ্চা কাজ করে, একটা বাচ্চা কাজ করে, এদিক দিয়ে কাঠ দেয়। এটা মনে করো কাঠ, এই কাঠটা এদিকে বের হয়ে যায়। কাঠ থেকে কিছু ধুলা পড়ে, যেটাকে আমরা বলি ডাস্ট। কাঠের গুঁড়া, ডাস্ট পড়ে। এখান থেকে একটা ভারমন্ট শহর দেখা যায়, ভারমন্ট।
আমেরিকার একটা খুবই সুন্দর একটা শহর ভারমন্ট, সেখানে সারি সারি 5টা পাহাড় আছে। এবার তুমি একটা সিনারিটা কল্পনা করো যে একটা জায়গাতে একটা করাত মিল আছে, করাতকে বলা হয় ছ, ছ মানে করাত। তো ছোট্ট একটা বাচ্চা এই মেশিং এ কাজ করে, সে এই মেশিং এর ভিতর দিয়ে কাঠ দেয়, কাঠগুলো রিফাইন হয়ে সলিড কাঠগুলো এরকম সামনের দিকে পড়ে যায়, আর কাঠের গুঁড়াগুলো এরকম নিচে পড়ে, যেটাকে ডাস্ট বলি। আর এই জায়গাটাকে বলা হয় ইয়ার্ড, মানে উঠান বা প্রাঙ্গণ। এখান থেকে তাকাইলে ওই ভারমন্ট শহর দেখা যায়। সেখানে সারি সারি 5টা মাউন্টেইন আছে, মাউন্টেইন আছে, কি আছে? মাউন্টেইন, পাহাড় আছে। এখান থেকে তাকাইলে ওই পাহাড়গুলো দেখা যায়। তো এই বাচ্চাটা যখন এখানে কাজ করে তখন সে খুব মনোযোগ দিয়ে কাজ করে এই ইন্টেনশনে যে কেউ একজন আসবে মালিক পক্ষের এবং তাকে বলবে কল ইট আ ডে। কল ইট আ ডে একটা ইডিয়ম, যে বাংলা অর্থ হচ্ছে স্টপ অ্যাক্টিভিটি, স্টপ অ্যাক্টিভিটি, স্টপ অ্যাক্টিভিটি। চার্জে দাও একটু, ওটা হবে না। তাহলে কল ইটা ডে মানে স্টপ অ্যাক্টিভিটি। এই বাচ্চাটা আন্তরিকতার সাথে কাজ করে এই চিন্তা করে যে কেউ একজন এসে বলবে যে তুমি খুব মনোযোগ দিয়ে অনেক বেশি কাজ করে ফেলেছো, স্টপ অ্যাক্টিভিটি মানে কল ইটা ডে, কাজ থামাও। কিন্তু এইরকম কণ্ঠ মানে এরকম কোনো কথা তার কানে আসে না। এই বাচ্চার একটা বোন ছিল, সিস্টার। সেই সিস্টার ছিল ওদের মেসের কুকার, মানে ওই কর্মচারীদের জন্য রান্না করতো, কুকার। অ্যাপ্রন পরে থাকতো, অ্যাপ্রন, অ্যাপ্রন। তার এই বাচ্চাটার সিস্টার ওদের জন্য রান্না করতো, যারা কর্মচারী ছিল ওদের জন্য রান্না করতো কুকার। অ্যাপ্রন পরে সে প্রতিদিন ডাক দিত যে সাপার, মানে খাবারের সময় হয়েছে। তাহলে বাচ্চাটা শুনতেছে। এই ছটা কেমন ছিল? ছটা ছিল বাস, মানে ক্রুদ্ধ, ক্রুদ্ধ করাত, মানে করাতটা খটখট খটখট করে শব্দ করতো আর কাটতো, কাটতো আর খটখট শব্দ করতো। এই জন্য করাতকে সে বলেছে বাস, কি ছ? বাস, মানে ক্রুদ্ধ করাত, খুবই রাগী হিংস্র করাত। তো এই বাচ্চাটা শুনতে চাইতো কে একজন তাকে বলুক কাজ থামাও, কিন্তু তার কণ্ঠে কাজ থামাও কথাটা না এসে আসতে হচ্ছে ছাপার। তার বোন বলতো ছাপার খাওয়ার সময় হয়ে গেছে। তার মনটা খারাপ হয়ে যেত। অন্তত আধা ঘন্টার জন্য তাকে রেস্ট নিতে বলতে পারে, কেউ বলে না। তো একদিন ওরকম ছাপার শব্দ শুনে সে কাজ থামাতে গেছে, যাওয়ার পরে তার হাতটা করাতের ভিতরে ঢুকে গেছে, ঢুকে হাতটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে যখন রক্ত পড়তেছে তখন সে খুব একটা দুঃখের বা অনুতাপের হাসি হাসছে, যেন তার কিছুই হয় নাই। এরপরে ডাক্তার আসলো, ডাক্তার আসার পরে ডাক্তার তার হাতটা কেটে ফেললো। বাট হাত যে কেটে ফেলছে সেটা বাচ্চাটা বুঝতে পারে নাই। সে বারবার খালি বলে যে ডোন্ট লেট হিম কাট মাই হ্যান্ড অফ, তাকে আমার হাতটা কাটতে দিও না, সিস্টার প্লিজ তাকে আমার হাতটা কাটতে দিও না, ডোন্ট লেট হিম কাট মাই হ্যান্ড অফ। বাট দ্য হ্যান্ড হ্যাজ অলরেডি গন, বাট দ্য হ্যান্ড ওয়াজ অলরেডি গন, ইতিমধ্যে হাতটা কাটা হয়ে গেছে। তো যাই হোক, বালক যখন দেখলো হাত কাটা শেষ তখন বালকটা খুব কষ্ট পেল এবং এই কষ্টে তার দম বন্ধ হয়ে আসছিল। এই দম বন্ধ হওয়া দেখে, নিঃশ্বাস বন্ধ হওয়া দেখে অনেকেই তার বুকে মাথা দিল, দিয়ে দেখলো যে নিঃশ্বাস খুবই কম, লিটল। এরপরে দেখলো আরো কম, লেস। এক সময় দেখলো নাথিং, আর কিচ্ছু নেই, মারা গেছে বালকটা। এরপরে বালকটা মারা গেল। মারা যাওয়ার পরে যারা ছিল তারা বললো চলো আমরা সবাই কাজে চলে যাই, এখানে থেকে আমাদের কোনো লাভ নেই, কারণ আমাদের থেকেও মারা যায়নি, আমরা তো বেঁচে আছি। সবাই কাজে ফিরে গেল। তো রবার্ট ফ্রস্ট বোঝাতে চেয়েছে যে এইভাবে পুঁজিবাদী সমাজ অল্প টাকায় শ্রমিকদেরকে, শিশু শ্রমিকদেরকে বা বিভিন্ন শ্রমিকদেরকে নিয়োগ দেয়, নিয়োগ তাদেরকে দিয়ে
রিস্কি কাজ করায়, তারা মারা যায়, তাদের কোনো খারাপও লাগে না, তারা আবার অন্যকে হায়ার করে এখানে বসাই দেয়। এই কবিতার মেইন থিম হচ্ছে যে শিল্প সমাজ বা পুঁজিবাদী সমাজ মানুষের মধ্য থেকে দয়া, মায়া, মমতা, স্নেহ এগুলো উঠিয়ে নিয়ে পশু বানিয়ে ফেলছে আমাদেরকে। আমরা এখন প্রত্যেকদিন পত্রিকায় শত শত হত্যা, খুন, গুম, ধর্ষণের সংবাদ শুনে একটু আমাদের খারাপ লাগে না? আমরা রোহিঙ্গাতে হাজার হাজার মানুষের মৃত্যুর খবর শুনেছি, সিরিয়াতে হাজার হাজার মানুষের মৃত্যুর খবর শুনেছি, চীনের উইঘুরে আমরা লক্ষ লক্ষ মানুষের কষ্টের কথা শুনেছি, আমরা লেবানন, আমরা ইয়েমেন, আমরা ইরাক, আমরা আফগানিস্তানে হাজার হাজার মানুষের আর্তনাদ শুনি, কিন্তু আমাদের মনে একটু কষ্ট লাগে না, আমরা দিব্যি হাসি খুশি চলি। এটা আমাদেরকে পুঁজিবাদী সমাজ তৈরি করেছে। পুঁজিবাদী সমাজ আমাদেরকে শিখিয়েছে যে 5 টাকা গেইন করার জন্য যদি 5,000 মানুষ মারা যায় তো যাক, 1 টাকা গেইন করার জন্য যদি 1 লক্ষ মানুষ মারা যায় যাক, তুমি 1 টাকা গেইন করবা। আজকের এই শিল্পবাদী পুঁজিবাদী সমাজের লোকজন তাদের স্বার্থ গেইন করার জন্য অ্যামাজন বনে, পৃথিবীর অক্সিজেন খেত অ্যামাজন বনে আগুন ধরিয়ে দিচ্ছে, হাজার হাজার পশু পাখি পুড়ে যাচ্ছে, তারা কাঠ কাটতেছে। আজকে তারা তাদের গেইন করার জন্য, 2 টাকা সেভ করার জন্য ইন্ডাস্ট্রির কার্বন গুলো ঠিক মতো এমিট করতেছে না, এবং পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে, মালদ্বীপ সমুদ্রের নিচে চলে যাবে, আমাদের খুলনা বিভাগটা সমুদ্রের নিচে চলে যাবে, তারা আকাশে ঘর বানিয়ে থাকবে, তাদের কোনো টেনশন নেই। অর্থাৎ পুঁজিবাদী সমাজ শুধু মানুষকে শিখিয়েছে গেইন করো, গেইন করো, গেইন করো, এতে পৃথিবী ধ্বংস হয়ে যাক, কোনো মেটার না। আজকে বাংলাদেশে একজন রাজনীতিবিদ বস্তি থেকে উঠতে উঠতে যখন মন্ত্রী পর্যন্ত যায়, তার হাতে এরকম 100 মানুষের রক্ত লেগে থাকে, 100টা পরিবারের সাথে আরো 5,000 মানুষের রক্ত লেগে থাকে। আজকের একটা পলিটিশিয়ানকে মন্ত্রী পর্যন্ত যাইতে 500-600 মানুষের রক্ত লাগাইতে হয় হাতে। এদের মধ্যে ন্যূনতম কোনো ভালোবাসা, মায়া, মমতা, বন্ধন কিচ্ছু নেই। এরা কি করে, মনে করো বাচ্চাটা মারা গেল, তো কোন একজন শ্রমিক যে বললো যে স্যার বাচ্চাটা মারা গেছে, সে সিগারেট টানতেছে, ধোঁয়ায় সিগারেট টানতেছে, বললে কি হয়েছে, তা বললো মারা গেছে। ঠিক আছে ঠিক আছে, পরিবারকে 5,000 টাকা দিয়ে দাও, আর একটা ব্যানার টাঙিয়ে দাও যে আমরা গভীর ভাবে শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। ঠিক আছে, যা 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 যা, 5,000 টাকা দিয়ে দিস ফ্যামিলিতে, শেষ। এতটুকু, এতটুকু, জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। তোমার আমার মৃত্যু নিয়ে এদের কোনো সমস্যা নেই। আমার ভাই মারা যাচ্ছে, আমার বোন মারা যাচ্ছে, আমার বাপকে মেরে ফেলা হচ্ছে, আমার মাকে, আমার বোনকে গণধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে, আর আমাকে ডেকে নিয়ে যে সান্ত্বনা 16টা চাকরি ধরিয়ে দিয়েছে, যাও তোমাকে একটা চাকরি দিয়ে দিলাম, এই চাকরির গোষ্ঠী মারি। একজনের বাপ হত্যার বিচার হচ্ছে 40 বছর ধরে, তাও বিচার শেষ হচ্ছে না। আর আমাদের বাপ মরে গেলে একটা চাকরি ধরাই দিয়ে জাস্ট ফাইন, মাথায় হাত বুলিয়ে চাকরি ধরাই দিচ্ছে। পরের দিন পত্রিকাগুলো বড় বড় করে নিউজ করতেছে, কত মমতাময় চাকরি দিয়ে দিয়েছে। কেন আমাদের বাপের কি কোনো বিচার নেই? আমাদের ভাই মারা গেলে, বোন মারা গেলে এদের কি বিচার নেই? একটা চাকরিতেই কি সবকিছু শোধ? সো এই পুঁজিবাদী সমাজটা আজকে পৃথিবীটাকে ধ্বংস করে ফেলেছে। রবার্ট ফ্রস্ট খুব সুন্দর ভাবে একটা বাচ্চার করুণ মৃত্যুর মধ্য দিয়ে এই সিনারি আমাদের সামনে তুলে ধরেছে। একদম শেষ লাইনে বলা হচ্ছে, এখানে থেকে আমাদের কোনো লাভ নেই, আমরা তো বেঁচে আছি, আমাদের কিচ্ছু হয় নাই, চলো আমরা কাজে ফিরে যাই, কাজ করি। সো এই শিল্প সমাজ, পুঁজিবাদী সমাজটা কিভাবে আমাদের ভিতর থেকে মনুষ্যত্বটা নষ্ট করে দিয়ে আমাদেরকে পশু বানিয়ে দিয়েছে, কিভাবে চোখের সামনে মৃত্যুগুলোকে দেখে আমাদের বিবেক নাড়া দেয় না, সেইটা এখানে তুলে দিয়েছে শেষ লাইন দিয়ে। মারা যাওয়ার পরে সবাই বললো চলো আমরা কাজে ফিরে যাই, আমাদের এখানে থেকে কোনো লাভ নেই, আমাদের থেকে মারা যায় না। সো তোমরা কি মেইন থিমটা বুঝতে পারছো? এই বলো, মেইন থিমটা বুঝতে পারছো কিনা? ওকে, ঠিক আছে। আমি আসলে তোমাদের এগুলো পড়াইতে গেলে মুখ দিয়ে বেফাস কথা বের হয়ে যায়, বুঝছো, এগুলো পড়াইতে পারি না। আজকে সন্ধ্যার সময় দেখা হবে তোমাদের সাথে 6টা 15 মিনিটে। আমি যদি সময় পাই, আল্লাহ যদি সময় করে, তাহলে টেক্সটের উপরে 3টা ক্লাস নেব, এবং 3টা ক্লাসে তোমাদের টেক্সট বুকটা আমি মোটামুটি শেষ করে দেবো।
আজকে সন্ধ্যা 6:15-তে টেক্সটের প্রথম ক্লাসটা আমি নিব, সেখানে 3 ভাগের 1 ভাগ টেক্সট বুকটা আমি শেষ করার চেষ্টা করব। আর খুবই পেরেশানি এবং ব্যস্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তোমাদের অনেকগুলো ক্লাস আমি মিসও করেছি, তবে আশা করি আগামী শনিবারে তোমাদের ক্লাসটা আমি নিব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী শনিবারে দেখা হবে, আজকে সন্ধ্যায় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।